আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। আমাদের এক ক্লাসে এক চ্যাপ্টার অর্থাৎ এমসিকিউ শিওর শর্ট সিরিজ। এই সিরিজে তোমরা জানো যে আমরা প্রতি অধ্যায় থেকে বাছাইকৃত কিছু এমসিকিউ দেখাই, যার মাধ্যমে পুরো অধ্যায়ের কনসেপ্টটাকে আমরা পুনরায় রিভাইজ করতে পারি এবং আমাদের বোর্ডে এই সিরিজ থেকেই 100% এমসিকিউ কমন আসবে বলে আমাদের বিশ্বাস। তোমরা জানো এর আগে আমরা তৃতীয় অধ্যায়ের 50টা এমসিকিউ সলভ করেছি, আমরা চতুর্থ অধ্যায়ের 60টা এমসিকিউ সলভ করেছি, আর আজকে পঞ্চম অধ্যায়, এই অধ্যায়ের আমরা 90টা এমসিকিউ সলভ করব। স্বাভাবিকভাবে আমি এই অধ্যায় থেকে একটু বেশি এমসিকিউ রাখছি, কারণ এই অধ্যায় থেকে প্রশ্নের সংখ্যা বেশি হয় এবং এই অধ্যায়ের খুঁটিনাটি কিছু কনসেপ্ট তোমাদেরকে জানানোর জন্য আমি অন্য অধ্যায়ের তুলনায় এই অধ্যায়তে এমসিকিউ বেশি রেখেছি। তো তোমরা আসো, আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করে দেই এবং এই ক্লাস শেষে তুমি বুঝতে পারবে যে তোমার এই অধ্যায়ের প্রিপারেশনের ঘাটতি কোথায় ছিল এবং কোথায় তোমাকে আরেকটু স্ট্রংভাবে বেসিকটা জানতে হবে। যারা তৃতীয় এবং চতুর্থ অধ্যায় দেখোনি তারা ওই দুইটা অধ্যায় দেখে আসো। বিশেষ করে চতুর্থ অধ্যায় যদি তুমি না দেখো তাহলে পর্যায় সারণী নিয়ে তোমার কোনো ক্লিয়ার আইডিয়াই তৈরি হবে না। আসো আমরা শুরু করে দিচ্ছি রাসায়নিক বন্ধন অর্থাৎ পঞ্চম অধ্যায়। আমরা এই পঞ্চম অধ্যায়ের প্রথমে আমরা কিছু টপিকে আসলে অধ্যায়টাকে ভাগ করছি। যেমন আজকে প্রথম আলোচনা হলো আমাদের যোজ্যতা ইলেকট্রন। তো যোজ্যতা ইলেকট্রন বলতে আমরা কি বুঝি বলো তো? আমরা যোজ্যতা ইলেকট্রন বলতে বুঝি সবচেয়ে বাহিরের কক্ষপথে যে ইলেকট্রন থাকে সেটাকে যোজ্যতা ইলেকট্রন বলে। তাহলে যোজ্যতা ইলেকট্রন মিন্স সবচেয়ে বাহিরের কক্ষপথের ইলেকট্রন। সবচেয়ে বাহিরের কক্ষপথের ইলেকট্রনকে যোজ্যতা ইলেকট্রন বলে। যে পরমাণুর যেই কক্ষপথ সবচেয়ে বাহিরের, ওই কক্ষপথে থাকে ইলেকট্রন হলো যোজ্যতা ইলেকট্রন। দেখো এখান থেকে কি কি এমসিকিউ আসতে পারে। বলছে হ্যালোজেন গ্রুপের মৌলগুলোর যোজ্যতা ইলেকট্রন কয়টি? মজার ব্যাপার হলো আমরা জানি যে হ্যালোজেন গ্রুপ এটা হলো 17 নাম্বার গ্রুপের মৌল, ঠিক আছে? এবং 17 নাম্বার গ্রুপের মৌলের তোমাকে মনে রাখতে হবে যোজ্যতা ইলেকট্রন হবে অলওয়েজ 7। অলওয়েজ কত হবে? অলওয়েজ 7 হবে। যেমন আমি যদি তোমাকে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস বলি, ফ্লোরিনের প্রথম কক্ষপথে 2টা এবং পরের কক্ষপথে কিন্তু 7টা ইলেকট্রন থাকে। আমি যদি তোমাকে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস বলি, প্রথম কক্ষপথে 2, পরের কক্ষপথে 8 এবং এর পরের কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে। তাহলে দেখো সবারই শেষ কক্ষপথে কয়টা করে ইলেকট্রন? 7টা করে ইলেকট্রন থাকে। আর এই ধরনের ইলেকট্রন বিন্যাসকে বলা হয় বোরের ইলেকট্রন বিন্যাস অর্থাৎ কক্ষপথ ভিত্তিক ইলেকট্রন বিন্যাস। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হবে 7। তুমি হ্যালোজেন গ্রুপের ফ্লোরিন, ক্লোরিন, ইভেন তুমি চেক করতে পারো ব্রোমিন, আয়োডিন, যে কোনো মৌলকে চেক করলেই তুমি এটা পাবা। মনে রাখবা একই গ্রুপ বরাবর যোজ্যতা ইলেকট্রন সেম থাকে। অর্থাৎ আমি যদি তোমাকে বলি যে গ্রুপ ওয়ানের যতগুলো মৌল আছে, আমরা কিন্তু গ্রুপ নিয়ে পর্যায় সারণীতে কথা বলছিলাম, ঠিক আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো কিভাবে মনে রাখবে আমি চতুর্থ অধ্যায়ের লেকচার এগুলো শিখাইছি। এই পুরো গ্রুপ 1 বরাবর এই যে 7টা মৌল তুমি দেখতে পাচ্ছ, 6টা মৌল ফ্রান্সিয়াম বাদ দিয়ে 6টা আছে, এই 6টা মৌলকে তুমি বলতে পারবা যে তাদের যোজ্যতা ইলেকট্রন 1। 1 নাম্বার গ্রুপে সবার যোজ্যতা ইলেকট্রন কত? 1। এভাবে গ্রুপ ওয়াইজ মনে রাখলে তোমার জন্য ইজি হবে, অত ইলেকট্রন বিন্যাস আর করা লাগবে না। আসো, যোজ্যতা ইলেকট্রন থেকে আমাদের প্রায় এমসিকিউ আসে। আমরা যদি পরের এমসিকিউটা দেখি, জেননের যোজ্যতা শক্তিস্তর ইলেকট্রন সংখ্যা কত? তুমি যদি খেয়াল করো জেনন আসলে কোথাকার মৌল? জেনন হলো 18 নাম্বার গ্রুপের মৌল। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। ভাইয়া স্বাভাবিকভাবেই জেননের যেহেতু পারমাণবিক সংখ্যা 54, আমরা ওর ইলেকট্রন বিন্যাস করে ওর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা বের করব, এটা টোটালি একটা মানে গবেট মার্কা চিন্তা হইতে পারে। তো আমরা এখানে কি করব, আমাদেরকে যেটা জানতে হবে যে জেনন যেহেতু 18 নাম্বার গ্রুপের মৌল, ওই 18 নাম্বার গ্রুপের কিন্তু দেখো হিলিয়াম বাদ দিয়ে 18 নাম্বার গ্রুপের বাকি সবারই যোজ্যতা ইলেকট্রন কিন্তু 8। যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বাকি সবার কত? বাকি সবার হলো 8। হিলিয়ামের কয়টা? হিলিয়ামের হলো 2, ও ব্যতিক্রম, আর বাকি সবারই যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 8। তাহলে আমাদেরকে এটা জানলে আমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবো। আমি আগের ক্লাসেও তোমাদেরকে বলছিলাম যে পর্যায় সারণীর গুরুত্ব অপরিসীম, এটা বুঝলে অনেক কিছুই বুঝে যাবা। এবার আসো আমাদের পরবর্তী এমসিকিউ, যেখানে বলছে অক্সিজেনের যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কত? অক্সিজেনের যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কত? তুমি একটু চিন্তা করো, আমাদের অক্সিজেন তুমি দুইভাবে করতে পারো। এক, তুমি ভাইয়া অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস পারো,
তুমি কি করলা, লিখলা যে 2,6, এটা হলো অক্সিজেন ইলেকট্রন বিন্যাস। অনেকে এটা পারো না, কিন্তু এটা পারো। 1s2, 2s2, 2p4, এই যে এটা হলো অক্সিজেনের কি, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। কিন্তু তার চাইতে বহুত সহজ উপায় হলো, কেউ যদি গ্রুপ জানে যে অক্সিজেন হলো 16 নাম্বার গ্রুপের, ঠিক আছে, অক্সিজেনের গ্রুপ নাম্বার হলো 16, এবং 16 নাম্বার গ্রুপের যোজ্যতা ইলেকট্রন, যেটাকে আমরা ভ্যালেন্স ইলেকট্রন বলি, ভি ফর ভ্যালেন্স, ই ফর ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন কিন্তু 16 নাম্বার গ্রুপে 6টা। দেখো আমি যদি একটু বলে দেই গ্রুপ ওয়াইজ ভ্যালেন্স ইলেকট্রন, যারা গ্রুপ ওয়াইজ মৌল আগের ক্লাসে আমার সাথে শিখেছো তারা কিন্তু এটা খুব ভালো করে পারবা। যে এখন যদি আমি গ্রুপ ওয়াইজ বলে দেই যে গ্রুপ 1 তার ভ্যালেন্স ইলেকট্রন কয়টা হবে, তার ভ্যালেন্স ইলেকট্রন একটা। যদি আমি বলি গ্রুপ 2, গ্রুপ 2 এর ভ্যালেন্স ইলেকট্রন 2টা। তারপর যদি বলি গ্রুপ 13, হ্যাঁ 13, ওই মাঝেরগুলো আমাদের দরকার না, আমাদের এগুলোই আসবে। গ্রুপ 13-এ হলো 3টা, হ্যাঁ 13-তে 3। তাহলে গ্রুপ 14, 14-তে হলো 4টা, গ্রুপ 15-এ হলো 5টা, গ্রুপ 16-এ হলো 6টা, গ্রুপ 17 17 নম্বরে 7, এবং গ্রুপ 18 নম্বর গ্রুপে আমাদের যোজ্যতা ইলেকট্রন আছে কয়টা, 18 নম্বর গ্রুপের যোজ্যতা ইলেকট্রন হলো 8টা। তো এইভাবে গ্রুপ যারা জানে তাদের জন্য আসলে ব্যাপারগুলো অনেক সহজ হয়ে যায়, ঠিক আছে। ওকে, এরপরে দেখো আমাদের যোজ্যতা ইলেকট্রনের আলোচনা খুব বেশি না, ওই যে গ্রুপ ওয়াইজ মনে রাখবা, তুমি যে কোনো মৌল যে কেউ হঠাৎ করে জিজ্ঞেস করলেই বলতে পারবা। এবার আসো যোজ্যতা ও যোজনী নিয়ে আমরা আলোচনা করি। যোজ্যতা তো জানলাম সর্বশেষ কক্ষতে ইলেকট্রন, আর যোজনী কি, যোজনী হলো যে কয়টা বন্ধন সে গঠন করতে পারে, যে কয়টা বন্ধন গঠন করতে পারে, ঠিক আছে। এখন দেখো বন্ধন তারা কিভাবে গঠন করে। বন্ধন গঠন করে দুইভাবে, হয় ইলেকট্রন দান করে নাইলে ইলেকট্রন শেয়ার করে। ইলেকট্রন দান বা ইলেকট্রন, আমি বললাম যে আদান প্রদান, আদান প্রদান, হ্যাঁ বন্ধন গঠন করতে হলে হয় ইলেকট্রন আদান প্রদান করতে হয়, বা কি করতে হয়, ইলেকট্রন শেয়ার করতে হয়। তাহলে যেই কয়েকটা ইলেকট্রন তারা আদান প্রদান বা শেয়ার করে সেটাকে আমরা বলতে পারি যোজনী, অথবা আমরা বলতে পারি যে কয়টা বন্ধন সে গঠন করতে পারে সেটাই তার যোজনী। তুমি সংখ্যাটা দুইভাবেই দিতে পারো। ওকে, সর্বপ্রথম এমসিকিউ আমরা দেখি, কোন মৌলটি একাধিক যোজনী প্রদর্শন করে। মনে রাখবা চতুর্থ অধ্যায়ে আমরা বলেছিলাম যে আমাদের অবস্থান্তর মৌলের কথা, হ্যাঁ অবস্থান্তর মৌল কারা, অবস্থান্তর মৌল। দেখো আমি এই জন্য অধ্যায়ের শুরুতে বলছিলাম যে তোমরা যেটা করবা ওই আমাদের চতুর্থ অধ্যায়টা একটু দেখে নাও, তাহলে অনেক কিছু এই অধ্যায় ইজি হয়ে যাবে। যেমন আমি যদি বলি যে অবস্থান্তর মৌল হলো টাইটানিয়াম থেকে কপার, যেটা আমরা আগের ক্লাসে বলছিলাম, বা অর্থাৎ 22 নম্বর মৌল থেকে 29 নম্বর মৌল পর্যন্ত এগুলো হলো আমাদের অবস্থান্তর মৌল, এবং এখানে মৌলগুলো মুখস্থ করার ছন্দ আমি তোমাদেরকে সেখানে শিখাই দিছি। এখন এই যে টাইটানিয়াম থেকে কপার যেটা অবস্থান্তর মৌলগুলো আছে, তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা পরিবর্তনশীল যোজনী দেখায়। তারা কি দেখায়, তারা পরিবর্তনশীল যোজনী দেখায়, অর্থাৎ তারা এক একবার এক এক যোজনী প্রদর্শন করে। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে লোহা, হ্যাঁ লোহা, লোহা কি করতে পারে, লোহা হলো যোজনী দেখায় 2,3। যদি বলি কপার, কপার যোজনী দেখায় 1,2। যদি বলি ক্রোমিয়াম, ক্রোমিয়াম দেখায় 3,6। ঠিক আছে, এরকম তারা একাধিক যোজনী প্রদর্শন করে। এখন এই অবস্থান্তর মৌলের বাইরেও একাধিক যোজনী আরো কে কে প্রদর্শন করে, একাধিক যোজনী আরো প্রদর্শন করে ফসফরাস, ঠিক আছে। একাধিক যোজনী আরো কে প্রদর্শন করে, আরো প্রদর্শন করে ফসফরাস। এখন একটু খেয়াল করো আমাদের ফসফরাসের যোজনী কত হয়, ফসফরাসের যোজনী 3 হয়, 5 হয়। সালফারের যোজনী কত হয়, 2, 4, 6 হয়। সালফার অনেক ধরনের যোজনী প্রদর্শন করতে পারে। তো আমাদের এইরকম কিছু মৌল আছে, তারা হলো কি করে, তারা একাধিক যোজনী প্রদর্শন, যেমন নাইট্রোজেন, সেও যোজনী 3,5 প্রদর্শন করে। যদিও এটা একটা ভুল কনসেপ্ট, কিন্তু 9-10-এর জন্য এটা সঠিক ধরে আমাদেরকে কাজ করতে হবে। এটা কেন ভুল সেটা আমরা ইন্টারমিডিয়েটে গেলে জানবো, নাইট্রোজেনেরটা, ঠিক আছে। আপাতত 3,5 জেনেই তোমাকে আগাইতে হবে, এবং তোমরা তোমাদের বইতে আরো দেখছো যে একাধিক কারা কারা প্রদর্শন করে। তো এখানে যদি আমি দেখি যে ভাই অক্সিজেন তার সারা জীবন যোজনী সে শুধুমাত্র 2 প্রদর্শন করে, সোডিয়াম অলওয়েজ 1 প্রদর্শন করে, ফ্লোরিনও অলওয়েজ 1 প্রদর্শন করে। তাহলে একাধিক প্রদর্শন করে কে,
ফসফরাস একাধিক যোজনী প্রদর্শন করে। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হলো এখানে ফসফরাস। মনে রাখবো অবস্থান্তর মৌল এবং এই কয়েকটা মৌল এরা একাধিক যোজনী প্রদর্শন করে। এবার আসো আমাদের পরবর্তী এমসিকিউ, কোন মৌল দুইটির যোজনী একই হবে, অর্থাৎ দুইটা মৌল যাদের যোজনী সিমিলার হবে। তো এই ক্ষেত্রে তোমাকে যোজনী তো অনেক এক্সপার্ট হইতে হবে, নাহলে তুমি কিন্তু এগুলো পারবা না। যেমন দেখো আমি যদি বলি কপারের যোজনী বেসিক্যালি আমরা 1 আর 2 বলতে পারি। তো নর্মালি যখন একটা লিখতে বলবো আমরা বলবো যে শুধু 2, কিন্তু অ্যালুমিনিয়ামের যোজনী কিন্তু 3, তাহলে সেম হইল না। সিলিকন এবং সোডিয়ামের অলওয়েজ 1, সিলিকনের কিন্তু 4 হয়, তাহলে 4 হইলে এখানেও কিন্তু সমান হইল না। নাইট্রোজেনের বেসিক্যালি 3 হয়, ক্লোরিনের বেসিক্যালি 1 হয়, তাহলে এই তিনটা অপশনে কোথাও যোজনী সিমিলার না। কিন্তু ক্যালসিয়ামেরও 2, জিঙ্কেরও যোজনী 2, তাহলে এই দুইটা মৌলে সিমিলার যোজনী তারা কি করছে, প্রদর্শন করছে। আমরা দেখি পরের এমসিকিউটা, নিচের কোনটির যোজনী 2? হ্যাঁ, কাইন্ড অফ এগুলা মনে রাখার বিষয়, বুঝার বিষয়। তো যোজনী আর যোজ্যতা কিছু ক্ষেত্রেই সেম হয়, যেমন সোডিয়ামের যোজনীও 1, যোজ্যতাও 1। ফ্লোরিন ওর যোজ্যতা 7, ওর যোজনী হইল 1। পটাশিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম তাদের যোজনী যোজ্যতা একই জিনিস, কিন্তু ক্যালসিয়ামের যোজনী হলো এখানে 2, তাহলে ক্যালসিয়াম হলো আমাদের অ্যান্সার। ক্যালসিয়ামের যোজনী 2 কেন, এটা অনেকটা মনে রাখার বিষয় আর অনেকটা প্র্যাকটিসের বিষয়। যত তুমি যোগ লিখতে থাকবা তত তুমি এটা বুঝতে পারবা। এবং ক্যালসিয়ামের যদি তুমি ইলেকট্রন বিন্যাস দেখো, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো 2 8 8 2, ও তার শেষ 2টি ইলেকট্রন অন্যদেরকে দিয়ে দেওয়ার মাধ্যমে যৌগ গঠন করতে চাই, এজন্য ওই যে 2টা দিয়ে দেয়, এজন্য তার যোজ্যতা বা যোজনী হলো 2। ওই যোজনী 2, এটা হলো এখানে মনে রাখার বিষয়, আর বাকিটা কিছুটা বুঝতেও পারো। এবার আসো ভাইয়া, নিষ্ক্রিয় গ্যাসের যোজনী কত? নিষ্ক্রিয় গ্যাসের যোজ্যতা ইলেকট্রন কিন্তু 8। নিষ্ক্রিয় গ্যাসের যোজ্যতা ইলেকট্রন কি, ভ্যালেন্স ইলেকট্রন 8টা, কিন্তু তাদের যোজনী কত? তারা কিন্তু কারোর সাথে বন্ধন গঠন করে না, তাহলে তারা যেহেতু 0টা বন্ধন গঠন করে, এজন্য তাদের যোজনী হবে কত? 0। এরপর যদি আমরা দেখি নিচের কোনটি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। আচ্ছা, তোমাদেরকে যদি আরেকটা বলি যে তোমরা গ্রুপ ওয়াইজ চাইলে কিছু যোজনী মুখস্থ রাখতে পারো। যেমন গ্রুপ 1, তার যোজনী কিন্তু অলওয়েজ 1। আর যদি তুমি বলো যে গ্রুপ 2 এর মৌলগুলোর কিন্তু যোজনী অলওয়েজ 2। তারপর যদি তুমি বলো গ্রুপ 17, ওদের যোজনী কিন্তু অলওয়েজ 1। যোজ্যতা ইলেকট্রন 7, কিন্তু যোজনী 1। গ্রুপ 18 নম্বর গ্রুপের যোজনী অলওয়েজ কিন্তু 0। 16 নম্বরও বলতে পারি, 16 নম্বরের যোজনী 2, তবে 16 নম্বর অনেক ব্যতিক্রম শো করে। ঠিক আছে, যেমন 16 নম্বরের সালফার আছে, সালফার অনেকগুলা শো করতে পারে। তো তোমরা মিনিমাম এই 4টা গ্রুপ মনে রাখতে পারো, তাহলে তোমাদের জীবন অর্ধেক সহজ হয়ে যাবে। ওকে, নিচের কোনটি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে? কোনটি পরিবর্তনশীল যোজ্যতা, মানে এমন 2টা যৌগকে তোমার সিলেক্ট করতে হবে যারা পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। প্রথম কথা যে ভাই গ্রুপ 1 আর 2 এর মৌল যারা আছে, এটা মাথায় রাখো, গ্রুপ 1,2 এদের যোজনী পরিবর্তন হয় না, এদের যোজনী ফিক্সড। সো তোমাকে দেখতে হবে কোথায় গ্রুপ 1 আর 2 আছে, এবং গ্রুপ 1 2 আরেকটা গ্রুপ আছে 17, এই 3টা গ্রুপের কথা মনে রাখবা, তাহলে দেখো যে তোমার জীবন সুন্দর হয়ে যাচ্ছে। কি বলছি, গ্রুপ 1 2 17 এদের যোজনী ফিক্সড, এদের যোজনী কখনোই চেঞ্জ হয় না। 1 এর 1, 2 এর 2, 17 এর 1, এদের যোজনীগুলো ফিক্সড। এরা বাইরে বাদে বাকিদের চেঞ্জ হইতে পারে। তুমি দেখো ম্যাগনেসিয়াম, তার যোজনী ফিক্সড, এটা চেঞ্জ হবে না। সিলভারেরও ফিক্সড, হ্যাঁ 1, সিলভার 1 এর বাইরে বেসিক্যালি দেখায় না। তো এমন বলছে কোনটি পরিবর্তনশীল, তাহলে এরা পরিবর্তন একজনও হয় না। লোহা পরিবর্তনশীল, কিন্তু তোমাকে দেখতে হবে তার সাথে যে ক্লোরিন আছে, ক্লোরিন ভাই 17 নম্বর গ্রুপের মূল, তার কখনোই চেঞ্জ হবে না। ফসফরাস, অ্যালুমিনিয়ামের কত ভাইয়া বলো তো? অ্যালুমিনিয়াম 3, অ্যালুমিনিয়ামও কিন্তু পরিবর্তনশীল কিছু শো করে না। ফসফরাস যদিও শো করে, ফসফরাস 3 শো করে, 5 শো করে। এই যে লেড আর টিন, দেখো লেড আর টিন কিন্তু পর্যায় সারণীর এমন জায়গার মৌল, এগুলো সম্পর্কে আমরা খুবই কম জানি। হ্যাঁ, এগুলো সম্পর্কে আমরা অনেক কম জানি। তো লেড আর টিন কোথায় আছে? দেখো আমাদের লেড আর টিন আছে গ্রুপ নাম্বার 14তে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। এবং 14 নম্বর গ্রুপের মৌল সবচেয়ে বেশি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। এবং আমাদের লেড এবং টিনের যোজনী কত? এদের যোজনী 2ও হয়,
4ও হয়, 2ও হয়, 4 হয়। এই এমসিকিউটা আমি রাখছি এই জন্যই, কারণ একটা টাইমে কিন্তু এমসিকিউ লেভেল দেখছো 16 সালের এমসিকিউ ভালোই টাফ, তোমাদের থেকে 10 বছর আগের। সো এই টাইমগুলোতে আমাদের প্রশ্নগুলো ব্যাক করবে। তোমরা জানো যে এখন নিউ গভর্নমেন্টের ফরমেশনে সবাই আমরা ধারণা করতেছি যে প্রশ্ন হয়তো বিগত 3-4 বছর যেরকম সহজ ছিল ওরকম সহজ থাকবে না। এই টাইপের প্রশ্ন আসলে অনেকেই ধরা খেয়ে যাবা। তো লেড এবং টিন তারা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, ঠিক আছে। আর তুমি বাকিগুলো চেক করবা একটা একটা করে, প্রত্যেকটা সম্পর্কে কিছু আইডিয়া রাখতে হবে, নাইলে কিন্তু আগাইতে পারবা না। এবার আসো, কপারের যোজ্যতা ইলেকট্রন কয়টি? কপারের যোজ্যতা ইলেকট্রন কয়টি? কপারের ইলেকট্রন বিন্যাস কি? দেখো কপারের ইলেকট্রন বিন্যাস আমরা সবাই জানি যে প্রথমে 1:2 2:2, এটা মুখস্থ করে রাখো, আমি প্রথমে দেখাই দিচ্ছি। 2:2 2p6 3:2 3p6, তারপর ইলেকট্রন যাবে 4s 3d। তো 4s এ একটা যায় এবং 3d তে 10টা যায়। এই ইলেকট্রন বিন্যাসটা আমাদের সবার অন্তত জানা উচিত। আমরা জানি যে এই ক্রোমিয়াম এবং কপার এই দুইটা ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস শো করে, ঠিক আছে। ক্রোমিয়াম এবং কপার ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস শো করে। তো এই যে শো করতেছে, কপারের সর্বশেষ কক্ষপথ এখানে আসলে কোনটা? ওর কিন্তু সর্বশেষ কক্ষপথ হলো এই 4 নাম্বার কক্ষপথ। তার মানে ওর যোজ্যতা ইলেকট্রন কিন্তু 1 হবে, ঠিক আছে। ওর যোজ্যতা ইলেকট্রন কত হবে? 1 হবে, নট 10। কেউ 10 বলতে যায়ও না। কিন্তু কেউ যদি প্রশ্ন করে 3 নাম্বার কক্ষপথে ইলেকট্রন কয়টা, ও 3 নাম্বার কক্ষপথে কিন্তু ইলেকট্রন 18টা। দেখো 3 নাম্বার কক্ষপথে 18টা, 4 নাম্বার কক্ষপথে একটা। তো এটা একটু মাথায় রেখো। একইভাবে ক্রোমিয়ামেরও কিন্তু যোজ্যতা ইলেকট্রন 1। হ্যাঁ, ক্রোমিয়ামেরও যোজ্যতা ইলেকট্রন 1, কপারেরও 1। এছাড়া 21 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে, হ্যাঁ, এগুলো আমি মুখস্থ করেছিলাম আগের ক্লাসে। স্কিনে তিব্বত ভ্যানিশিং ক্রিম মেখে ফের কবে নিকা করতে যাব, এরকম একটা ছন্দ দিয়ে 10টা মৌলকে মনে রাখা যায়। ওই 10 জনের মধ্যে ক্রোমিয়াম এবং কপারের 1 করে হবে, বাকি সবারই যোজনী কিন্তু 2 করে হবে। সরি, যোজনী না, যোজ্যতা 2 করে হবে, ঠিক আছে। শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বাকি সবারই 2। এবার আসো, আমাদেরকে বলা হয়েছে কোন মৌলের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন সমান। যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন সমান, এটা অবভিয়াসলি বুঝতেই পারতেছো। ম্যাগনেসিয়াম, ওর যোজ্যতা ইলেকট্রনও 2, ওর যোজনীও 2, ঠিক আছে। আর কারোই আসলে সেম হবে না। হ্যাঁ, যেমন ফ্লোরিন, ওর যোজ্যতা ইলেকট্রন 7, যোজনী 1। অক্সিজেন যোজ্যতা ইলেকট্রন 6, যোজনী 2। আর্গন যোজ্যতা ইলেকট্রন 8, যোজনী 0, ঠিক আছে। কোনটি যোজনীয় যোজ্যতা ইলেকট্রন ভিন্ন? এবার বলছে কোনটা ভিন্ন হবে। দেখো, হাইড্রোজেনের যোজনী 1, যোজ্যতা ইলেকট্রনও 1। অ্যালুমিনিয়ামের যোজনী 3, যোজ্যতা ইলেকট্রনও 3। ম্যাগনেসিয়ামের যোজ্যতা ইলেকট্রন 2, যোজনীয় 2। কিন্তু অক্সিজেন একটু আগেই বলছিলাম ওর যোজ্যতা ইলেকট্রন 6, কিন্তু ওর যোজনী হলো 2। তাহলে ভিন্নর কার? ভিন্ন হলো অক্সিজেনের। তো যোজনী আর যোজ্যতা ইলেকট্রন নিয়ে অনেকে হয়তো এখনো কনফিউজ যে ভাই কিভাবে বের করতেছেন। ট্রুলি স্পিকিং, যোজ্যতায় ইলেকট্রন বিন্যাস দিয়ে বের করা যাবে, গ্রুপ ওয়াইজ বলা যায়। যোজনীর জন্য কিন্তু তোমাকে কিছুটা প্র্যাকটিস থাকা লাগবে। হ্যাঁ, কিছুটা প্র্যাকটিস আর কিছুটা ওই যে যোজনীর সাথে মিলাই, যোজ্যতার সাথে মিলাই যোজনী বলে ফেলা যায়, ঠিক আছে। এই প্র্যাকটিসটা থাকলেই হবে। এবার আসো ভাইয়া, আমরা যদি পরের এমসিকিউটা দেখি। কার্বন মনোক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী কত? কার্বন মনোক্সাইড, দ্যাট মিনস কার্বন আর অক্সিজেনের ডাবল বন্ড। এখন দেখো এখানে কার্বনের যোজনী কত হবে। এই যে 2টা বন্ধন গঠন করছে না, আমরা বলছি বন্ধন যে কয়টা সেটাই তার যোজনী। তার মানে কার্বনের এখানে সক্রিয় যোজনী কিন্তু 2। কার্বনের যোজনী কত হয়? কার্বনের যোজনী 2ও হইতে পারে, 4ও হইতে পারে। এখানে সক্রিয় আছে কত? সক্রিয় আছে 2। যদি বলতো যে সুপ্ত কত, সুপ্ত যোজনী হইল সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। এই যে সক্রিয় 2 আর এটা হলো সর্বোচ্চ, তাহলে সুপ্ত যোজনীও 2। এখানে সুপ্তও 2, সক্রিয়ও 2। আমরা সুপ্ত আর সক্রিয়র অনেক ক্যাচালে আসবো, প্যারা নেওয়ার কিছু নেই। কিউপ্রাস ক্লোরাইড, কিউপ্রাস মানে আস। দেখো যেসব ধাতুর 2টা যোজনী আছে, যেমন কপার আর লোহা, তাদের বড় যোজনী ইউজ হইলে নামের শেষে হয় ইক। বড়টা ইউজ হইলে নামের শেষে হয় ইক, ছোটটা হইলে নামের শেষে হয় আস। তার মানে এই যে ছোটটা যখন হবে নামের শেষে হবে আস। কিউপ্রাস মানে কপার যোজনী 1, সাথে থাকবে ক্লোরাইড। এই যে এটা হলো কিউপ্রাস ক্লোরাইড, আস। আর যদি কিউপ্রিক বলতো তাহলে কিন্তু ক্লোরিন 2টা, মানে কপারের যোজনী 2 হতো।
ঠিক আছে? তাহলে এখন আমরা বলবো যৌগের তামার সক্রিয় যোজনী কত। সক্রিয় যোজনী দেখো এখানে সক্রিয় যোজনী আসের মধ্যে ছোট, সক্রিয় যোজনী 1। সক্রিয় যোজনী কত? 1। এবার আসো SF4 যৌগে সালফারের সুপ্ত যোজনী কত। আমি তোমাদের যোজনী এর জন্য, তোমাদের যোজনী এই যে সুপ্ত যোজনী সক্রিয় যোজনীর জন্য, সুপ্ত যোজনী সক্রিয় যোজনীর জন্য সালফারকে আমি ট্রিপল স্টার দিয়ে রাখলাম। সালফার থেকেই তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা 90%। সালফার থেকে, একটা স্পেসিফিক মৌল থেকে। সালফারের যোজনী কত হয়? সালফারের যোজনী 2, 4, 6 এই তিনটাই হইতে পারে। এখন তুমি দেখতে পাচ্ছ যে এখানে সালফারের সক্রিয় আছে কত, যেটা যৌগে আছে সক্রিয় যোজনী যৌগে যেটা আছে সেটা হলো 4। তো সুপ্ত কত? সুপ্ত আমরা কিভাবে বের করি? সুপ্ত বা গুপ্ত বের করার উপায় হলো সর্বোচ্চ থেকে তুমি বিয়োগ দিয়ে দিবা সক্রিয়কে। সর্বোচ্চ 6, সক্রিয় 4, তার মানে সুপ্ত যোজনী হলো 2। সুপ্ত যোজনী 2, ঠিক আছে? এবার আসো SF6 এর সুপ্ত যোজনী কত? ভাই সালফারের হয় 2, 4, 6। এখন এখানে সক্রিয় যোজনী, হ্যাঁ সক্রিয় কত আছে? সক্রিয় যোজনী আছেই 6, সক্রিয় আছে 6। তার মানে তুমি যদি এখন সুপ্ত বের করতে চাও সর্বোচ্চ 6 বিয়োগ 6 0। যখন সর্বোচ্চটা অ্যাক্টিভ থাকবে তখন আসলে সুপ্ত যোজনী কত হয়ে যাবে? সুপ্ত যোজনী 0 হয়ে যাবে, ঠিক আছে? এবার আসো H2S যোগে সালফারের সুপ্ত যোজনী। আমি সালফারের এতগুলো যুক্ত করছি কারণ সালফার মোস্ট ইম্পর্টেন্ট। H2S তুমি দেখো সালফারের যোজনী আমরা কি জানি ভাইয়া, কোন একটা যৌগ যখন আমরা লিখি, ধরো X আর Y লিখলাম একটা যৌগ, হ্যাঁ X আর Y একটা যৌগ গঠন করছে, তাহলে তুমি আমাকে বলো X এর যোজনী যদি 2 হয় সেটা তুমি কার পায়ে দিবা? Y এর পায়ের নিচে। আর Y এর যোজনী 3 হলে সেটা X এর পায়ের নিচে। যোজনী একজনেরটা আরেকজনের পায়ের নিচে থাকে। তাহলে সালফারের যোজনী কত? এখানে এখানে সালফারের যোজনী কিন্তু 2 অ্যাক্টিভ আছে। তাহলে সুপ্ত কত? 6 বিয়োগ 2 সমান হবে 4। এই হলো তার সুপ্ত যোজনী 4, ঠিক আছে? এবার আসো ফেরিক ক্লোরাইডে লোহার সুপ্ত যোজনী কত? ভাই লোহার যোজনী হয় কি? দেখো তোমরা এখানে আমার সাথে আলোচনা করতে করতে কিন্তু এগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা। এই জন্য আমি এই অধ্যায় এমসিকিউ বেশি রাখছি, সিমিলার টাইপের কিছু এমসিকিউ তাও রিপিট রেখে দিছি, যেটা প্রিভিয়াস অধ্যায়গুলো তত রাখি নাই। তাহলে এখানে কি বলছি? যেহেতু 3ই অ্যাক্টিভ আছে, দেখো এই যে লোহার যোজনী 3 এখানে অ্যাক্টিভ আছে, তাহলে সুপ্ত কত? সুপ্ত এখানে তাইলে 0 হবে, কারণ সর্বোচ্চ যা তাই অ্যাক্টিভ আছে। সুপ্ত হলো কত? সুপ্ত হলো 0। তোমাদের ভিডিওটা আসলে আজকে কয়েক ঘন্টা আগে পাবলিশ হওয়ার কথা, কিন্তু আমি কিছুটা অসুস্থ থাকে, আমি করতে পারি নাই। এখন তোমাদেরও পরীক্ষা গেছে তাই অসুস্থতা নিয়েই দাঁড়াই গেছি, হ্যাঁ কাশি ইয়ে প্যারা হচ্ছে, হ্যাঁ প্যারা নাই। দেখো আমরা এটা দেখি, এটা খুব পছন্দের একটা এমসিকিউ আমার। N2O5 যোগে নাইট্রোজেনের সুপ্ত যোজনী কত? সত্যি বলতে এই পুরো প্রশ্নটাই ভুল, প্রশ্নটাই ভুল, বাট কিছু করার নাই। 19 আমি বলছি না যে নাইট্রোজেনের যোজনী 5 আসলে হয়ই না। এই যে নাইট্রোজেনের যোজনী এখানে হলো কত আছে? 5 আছে, কিছু করার নাই, আমরা এখন 5 ধরেই কাজ করব। হ্যাঁ ওই যে ভুল বা অধিক জানোটা এগুলো বোর্ডে খাটবে না। বোর্ডে যা বোর্ডের বই অনুসারে সত্য তাই লিখতে হবে। নাইট্রোজেনের যোজনী হয় কত কত? হয় 3 এবং 5। এখানে যেহেতু 5 অ্যাক্টিভ আছে তাহলে সুপ্ত কত? 5 - 5 = 0। তার মানে নাইট্রোজেনের এখানে সুপ্ত যোজনী 0। আমরা অনেকে সুপ্ত যোজনী 0 এই এমসিকিউটা দাগাইতে আমাদের হাত পা কাঁপে, ঠিক আছে? হাত পা কাঁপা যাবে না। কার্বন ডাইঅক্সাইড যোগে কার্বনের সুপ্ত যোজনী কত? এই কার্বন ডাইঅক্সাইডের গঠন কি দেখো, এই হলো কার্বন ডাইঅক্সাইডের গঠন। তাহলে কার্বনের যোজনী এখানে অ্যাক্টিভ কত? কেউ আবার এখানে 2 দেখে ভাইবো না যে কার্বনের যোজনী এখানে 2। না রে ভাই, এখানে কার্বনের যোজনী 2 না, এখানে কার্বনের যোজনী কত? এখানে কার্বনের যোজনী হলো 4। কারণ দেখো কার্বন 4টা বন্ধন তৈরি করছে, 4টা বন্ধন তৈরি করছে, ঠিক আছে? কার্বনের যোজনী 4। মূলত এটা এরকম যে অক্সিজেনের 2 কার্বনের 4 এরকম যখন থাকে তখন তাদেরকে আবার লসাগু না গসাগু করে ফেলা হয়, অর্থাৎ ছোট সংখ্যাটা দ্বারা ভাগ দিয়ে এই যে CO2 হয়ে যায়। এই কারণে তুমি এখানে কার্বনের 4টা দেখতে পাচ্ছ না, বন্ধন আঁকলেই দেখতে পাবা। তাহলে এখানে বলো এখন ওর যেহেতু 4 অ্যাক্টিভই আছে আর কার্বনের যোজনী হয় হলো 2,4, সর্বোচ্চ 4 এখানে আছে, ঠিক আছে? সর্বোচ্চ 4 এখানে আছে। সো আমরা এখন কি বলবো? আমরা বলবো যে ওর সুপ্ত হলো 0। ওর সুপ্ত যোজনী কত? 0। এরপর আসো পরের এমসিকিউ, পরের টপিক যৌগমূলক। যৌগমূলক অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক।
অ্যানাদার টু মাচ ইম্পর্টেন্ট টপিক। যৌগমূলক কারা? যৌগমূলকের সংজ্ঞা তোমাদের প্রয়োজন হবে। যৌগমূলক হলো তারা যারা একগুচ্ছ পরমাণু কিন্তু বিহেভ করে একটা পরমাণুর মতো। যেমন ধরো আমি যদি বলি যে NO3- নাইট্রেট, আমি যদি নাইট্রেটের কথা বলি, তুমি চিন্তা করো এখানে পরমাণু কিন্তু 4টা পরমাণু, হ্যাঁ 4টা পরমাণু, কিন্তু ওরা এমনভাবে থাকে, এমনভাবে বিক্রিয়া করে, এমনভাবে কারোর সাথে যুক্ত হয় মনে হয় যে একটা পরমাণু আছে। এদেরকেই কি বলা হচ্ছে? এদেরকেই বলা হচ্ছে আমাদের যৌগমূলক। এদেরকে বলা হচ্ছে যৌগমূলক। তাহলে এখন দেখো এরকম যৌগমূলক কি কি আছে? এরকম যৌগমূলক ভাই অনেকগুলো আছে। আছে হলো নাইট্রেট, তারপরে আছে হলো সালফেট। যৌগমূলকের যেটা তার চার্জ, যেটা হলো -1, এটা তার যোজনী হবে 1। এটা সালফেট -2, এটার যোজনী কিন্তু হবে 2। তারপরে আছে কার্বনেট, তারপরে আছে হলো ফসফেট, তারপরে আছে হলো এই ফসফেট মনে ভুল করছি, PO4, হ্যাঁ। তারপরে আছে হলো আমাদের কি আছে, অ্যামোনিয়াম, তারপরে আছে আমাদের ফসফোনিয়াম। মনে রাখবা অ্যামোনিয়াম আর ফসফোনিয়াম এই দুইটা হলো একমাত্র পজিটিভ। ওদের নামের শেষে কি আছে? নামের শেষে আম আছে। আম যুক্তগুলো কি হয়? আম যুক্তগুলো পজিটিভ হয়। এই ফসফেট আমি ভুল লিখছি, ফসফেট 3- হবে, ঠিক আছে। ফসফেট কি হবে? 3-। ওকে, তো বাকিগুলো সব নেগেটিভ, এই দুইটা হলো পজিটিভ, হ্যাঁ। আর আমরা কিছু MCQ সলভ করি, বাকিগুলো এমনি শিখে যাব। নিচের কোনটি যৌগমূলক? যৌগমূলক বা কোনটা? নাইট্রেট হলো এখানে যৌগমূলক, বাকিগুলো যৌগ, ওগুলো যৌগমূলক না, বাকিগুলো কি যৌগ। এবার আসো আমাদের পরবর্তী প্রশ্ন, জিঙ্ক নাইট্রেট যৌগে নাইট্রেট আয়নের মোট সংখ্যা কত? তোমাকে প্রথমে জানতে হবে এটা হলো জিঙ্ক, তার সাথে যখন নাইট্রেট যুক্ত হবে, জিঙ্কের যোজনী কত? 2, তাহলে এখানে দিতে হবে 2। নাইট্রেটের যোজনী 1, সেটা দিতে হবে এখানে। তার মানে এখানে নাইট্রেট আয়ন কয়টা আছে? নাইট্রেট আয়ন দেখো 2টা লাগতেছে, ঠিক আছে। এই টাইপের প্রশ্ন, এই যে নাইট্রেট আয়নের সংখ্যা কত, তারপরে মোট পরমাণু সংখ্যা কত, এই টাইপের সব প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা MCQ পাবা এখান থেকে ইনশাল্লাহ, ঠিক আছে। তো আসো আমি দেখাচ্ছি, এরকম MCQ আমি অনেকগুলো রাখছি তোমাদের জন্য। অ্যালুমিনিয়াম নাইট্রেট যৌগে নাইট্রেট আয়নের মোট সংখ্যা কত? দেখো অ্যালুমিনিয়াম, হ্যাঁ, আর হলো নাইট্রেট। অ্যালুমিনিয়ামের যোজনী 3, নাইট্রেটের যোজনী 1, তার মানে নাইট্রেটের মোট সংখ্যা এখানে অ্যালুমিনিয়াম নাইট্রেটে হবে 3। তারপর আছে কোন যৌগমূলকের যোজনী 1? যোজনী 1 তারই হবে যার চার্জ 1, ওই যে নাইট্রেট, ঠিক আছে, নাইট্রেটের যোজনী 1। তারপরে দেখো নিচের কোনটি ধনাত্মক যৌগমূলক? ধনাত্মক যৌগমূলক আছে 2টা, যাদের নামের শেষে আম আছে, অ্যামোনিয়াম এবং ফসফোনিয়াম। এবার আসো রাসায়নিক সংকেত। এই রাসায়নিক সংকেতের মধ্যেই তুমি যৌগমূলকগুলোকে আরো নতুন নতুন ভাবে পাবা। এবার একসাথে যৌগমূলককে পরমাণু সংখ্যা, যৌগমূলক আয়ন সংখ্যা, এগুলো তো থাকবে, সাথে রাসায়নিক সংকেত লেখার প্রশ্ন করতে। তোমরা অনেকে ভয় পাও যে ভাইয়া রাসায়নিক সংকেত তো পারি না, ভুলে যাই। আমি যে MCQগুলো দিছি এগুলো ভালো করে করো, এই কয়েকটা পারলেই হয়ে যাবে ইনশাল্লাহ। কি দিছি? এক অণু সালফারে কতটি পরমাণু নিয়ে গঠিত? এক অণু সালফার মনে রাখবে অ্যাসিড দিয়ে গঠিত। এরকম আরো কি আছে? এরকম আছে হলো ফসফরাস P4, এরকম কি আছে? ওজন হলো O3, ঠিক আছে। সালফার, ফসফরাস, এটা কি? এটা হলো ওজন। ওকে, ওজন অণুর সংকেত কোনটি? ওজন অণু একটু আগেই বলছি O3, এগুলো মনে রাখার জিনিস। লেড মানে হলো প্লাম্বাম, হ্যাঁ। লেড 2 অক্সাইডের সংকেত কোনটি? লেড 2 অক্সাইড, এই ব্র্যাকেটে 2 দেয়া মানে হলো, আমরা তো একটু আগেই পড়ছিলাম যে লেডের যোজনী 2টা হয়, 2ও হয় 4ও হয়। তো লেড 2 অক্সাইড বলতে বুঝাই দিচ্ছে যে লেডের যোজনী এখানে 2। তো দেখো লেডের 2 আবার অক্সিজেনেরও 2, 2 যখন সমান হয় তখন এই হবে PVO, লেড অক্সাইড, ঠিক আছে। এই যে লেড অক্সাইড। এবার সব পটাশিয়াম ডাইক্রোমেটে কি বলছে? একটি অণুতে কতটি পরমাণু বিদ্যমান? পটাশিয়াম ডাইক্রোমেটের সংজ্ঞা হলো K2CR2O7, অনেক ইম্পর্টেন্ট যৌগ, হ্যাঁ।
অনেক ইম্পর্টেন্ট যৌগ পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে এখানে টোটাল পরমাণু কয়টা আছে? টোটাল পরমাণু দেখো 2 যোগ 2 যোগ 7, 11টা পরমাণু আছে। ঠিক আছে, কয়টা পরমাণু আছে? 11টি পরমাণু আছে। অ্যালুমিনিয়াম নাইট্রেটের একটি অণুতে কতটি পরমাণু থাকে? বলছিলাম না টোটাল পরমাণু গুনতে বলবে। একটু আগে বলছিল অ্যালুমিনিয়াম নাইট্রেটের নাইট্রেট সংখ্যা, এবার বলছে মোট পরমাণু সংখ্যা। দেখো মোট পরমাণু সংখ্যা গুনবা কেমনে? প্রথম কথা অ্যালুমিনিয়াম একটা আছে, নাইট্রোজেন কি একটা আছে? না, দেখো এই যে তিনটা নাইট্রোজেন, এখানে কয়টা আছে? তিনটা। অক্সিজেন আছে এই যে 3, সাথে হলো আবারও 3, তাহলে 3 এ 3 এ 9। তাহলে টোটাল পরমাণু এখানে আছে কয়টা? 13টা। তোমাকে গুনতে হবে, এই যে দেখো নাইট্রেট আছে কয়টা? টোটাল 3টা নাইট্রেট আছে না? তাহলে 3টা নাইট্রেটের মধ্যে নাইট্রোজেন 3টা, অক্সিজেন হবে 3, 3 এ 9টা, তার অ্যালুমিনিয়াম আছে একটা। এই হলো আমাদের টোটাল 13টা। ক্যালসিয়াম ফসফেট যৌগে মোট কতটি পরমাণু আছে? এটা মোস্ট ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম ফসফেটের সংকেত কি হবে? দেখো ক্যালসিয়াম আর PO4। এখন দেখো ফসফেটের যোজনী কত? 3। ওই যে ফসফেট 3- বলছিলাম, আর ক্যালসিয়ামের যোজনী কত? 2। এবার তুমি বলো 3টা ক্যালসিয়াম, ফসফরাস কয়টা? ফসফরাস 2টা, অক্সিজেন কয়টা? 4 দুগুণে 8টা। তাহলে টোটাল এখানেও কত? এখানেও 13টা পরমাণু আছে। এখানেও কয়টা পরমাণু আছে? 13টা পরমাণু আছে টোটাল। দেখো তুমি যদি যোজনী না জানো, যৌগমূলক না জানো, এইসব এমসিকিউ অ্যান্সারই করতে পারবা না। ফসফোনিয়াম ফসফেটের সঠিক সংকেত কোনটি? ফসফোনিয়াম ফসফেট, তোমাকে প্রথমে দেখতে হবে ফসফোনিয়ামের সংকেত হলো PH4+, আর ফসফেটের সংকেত হলো PO4 3-। তাহলে যোজনী এক্সচেঞ্জ করে দাও। এই যে PH4, তার কাছে আসবে ফসফেটের যোজনী, আর তারপরে হলো ফসফেট, এর যোজনী যেহেতু 1 আর লেখা লাগে না, তাহলে PH4 3 আর PO4। এই যে ফসফোনিয়াম ফসফেট অনেক ইম্পর্টেন্ট, অনেকেই পারবে না, অনেকেই পারবে না এটা। এরপর দেখো বিএন, আই হাই এটা কি? এখানে বলছে বিএন, বোরন নাইট্রাইড। বি ফর বোরন, এন ফর নাইট্রোজেন, নাইট্রাইড। তো বোরনের আর নাইট্রোজেনের, বোরনের যোজনীয় 3, মূলত বোরনেরও 3, নাইট্রোজেনেরও 3। ঠিক আছে, তো 3 এ 3 এ আসলে দিন শেষে কাটা যাবে, থাকবে হলো শুধুমাত্র বিএন। নাইট্রোজেনের যোজনী কত? এখানে নাইট্রোজেনের যোজনী হলো 3। ঠিক আছে, বোরনেরও 3, নাইট্রোজেনেরও 3, এর জন্য সমান সমান হয়ে গেছে। এরপর আসো চিনির আণবিক সংকেত কোনটি? চিনি আমাদের কোনটা? চিনি হলো আমাদের, মনে রাখবা 12 কার্বনটা হলো চিনি, C12H22। মনে রাখবা এই যে C6H12, C6H12O6, যতগুলো কার্বন তার ডাবল হাইড্রোজেন এবং তার সমান অক্সিজেন, এটা হলো গ্লুকোজ। এটা কি? এটা হলো গ্লুকোজ বা ফ্রুক্টোজ, গ্লুকোজ বা ফ্রুক্টোজ। আর এরকম যদি আমরা 12 কার্বন নেই, 12 কার্বন, তাহলে স্বাভাবিকভাবে তোমার মনে হইতে পারে হাইড্রোজেন হবে 12 দুগুণা 24, কিন্তু মনে রাখবা এখানে হাইড্রোজেন 2টা কম থাকে এবং অক্সিজেন 12টা না হয়ে 11টা, অক্সিজেন থাকে একটা কম। তার মানে ডাবল হয় না, ডাবলের চাইতে একটু কম থাকে। ঠিক আছে, ডাবলের চাইতে একটু কম থাকে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সুক্রোজ, বা এটা হলো আমাদের খাবার চিনি। সুক্রোজ বা এটা হলো আমাদের খাবারের চিনি। ঠিক আছে, আর কারো সংকেত আছে এখানে জানা? আর এই যে এই সংকেতটা, এরকম কোনো সংকেতই দুনিয়াতে এক্সিস্ট করে না। ঠিক আছে, এটাও দুনিয়াতে এক্সিস্ট করে না। এক্সিস্ট করে কোনটা? 6, 12, 6, আর হলো 12, 22, 11। ঠিক আছে, ওকে, সঠিক অ্যান্সার 12, 22, 11। এবার আসো অষ্টক ও 2-এর নিয়ম। হ্যাঁ, অষ্টক নিয়ম কি? অষ্টক নিয়ম হলো সবাই তার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন রাখতে চায়, শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন রাখতে চায়। আর 2-এর নিয়ম হলো ইলেকট্রন জোড়ায় জোড়ায় থাকে। ইলেকট্রন সবসময় দেখবা যে 2টা 2টাই থাকবে। হ্যাঁ, ইলেকট্রন সবসময় জোড়া গঠন করে, ইলেকট্রন জোড়ায় জোড়ায় থাকে। তো এই 2টা নিয়ম, এগুলার অনেক ব্যতিক্রম আছে। হ্যাঁ, এগুলার আবার আমি এমসিকিউ আলোচনা করতে করতে এগুলো তোমাদেরকে দেখাচ্ছি। যেমন দেখো আমাদের প্রথম যে এমসিকিউটা, বন্ধন গঠনের সময় ইলেকট্রন বর্জনের মাধ্যমে কোনটি 2-এর নিয়ম পালন করে? ইলেকট্রন বর্জনের মাধ্যমে 2-এর নিয়ম পালন করে, এটা খুব ইম্পর্টেন্ট। প্রথম কথা তোমাকে দেখতে হবে যে ধরো আমি বললাম হিলিয়াম, হিলিয়াম ভাই ও 2-এর নিয়ম টিয়ম, ওর মধ্যে 2টি ইলেকট্রন আছে, ও নিষ্ক্রিয়, কিন্তু সেটা ইলেকট্রন বর্জনের মাধ্যমে করে না, ওর কাছে 2টাই আছে, বর্জন টর্জন গ্রহণও করে না, বর্জনও করে না। তারপর যদি আমি বলি বোরন, ভাই বোরন
দুইয়ের নিয়ম আল্লাহর দুনিয়ার সবাই মানে, বোরনও মানে, কিন্তু বোরন কি ইলেকট্রন বর্জন করে? একটা অধাতু কি ইলেকট্রন ছাড়তে পারে? আমরা জানি ইলেকট্রন ছাড়ে হলো ধাতু, অধাতু ইলেকট্রন ছাড়ে না, শেয়ার করে অথবা গ্রহণ করে। তাহলে বোরনও এখানে আমাদের অ্যান্সার হবে না, কারণ সে একটা অধাতু। হাইড্রোজেন আমরা জানি যে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এই যে দ্বিত্বক পূর্ণ করে। সে তো দুইয়ের নিয়ম মানছে, কিন্তু সে আমাদের সঠিক উত্তর নয়। কেন নয়? কারণ হাইড্রোজেন তো ইলেকট্রন ছেড়ে দেয় না, ইলেকট্রন বর্জন করে না। হাইড্রোজেন কি করলো? হাইড্রোজেন হলো ইলেকট্রন শেয়ার করলো। ইলেকট্রন ছেড়ে দেয় কে? তুমি যদি বলো লিথিয়াম ইলেকট্রন ছেড়ে দেয়। দেখো, লিথিয়াম যখন সে ক্লোরিনের সাথে যৌগ গঠন করতে চায়, তখন কিন্তু সে ক্লোরিনকে একটা ইলেকট্রন দিয়ে দেয়। লিথিয়ামের ইলেকট্রন আছে কিন্তু তিনটা থেকে সে একটা ছেড়ে দেয়, তার মানে সে দুইয়ের নিয়মটা তখন পূর্ণ করে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার, এই এমসিকিউটা খুবই ক্রিটিক্যাল। সবার কাছে দেখেই হাইড্রোজেন মনে হবে সঠিক অ্যান্সার, কিন্তু এটার অ্যান্সার হাইড্রোজেন না, এটার অ্যান্সার হলো লিথিয়াম। অ্যান্সারটা কি? লিথিয়াম। এবার আসো, কোন যৌগটি গঠনের সময় অষ্টক নিয়ম মেনে চলে? অষ্টক নিয়ম মেনে চলে। দেখো, অষ্টক নিয়মের ব্যতিক্রম কোথায় আছে আগে সেটা দেখি। অষ্টক নিয়মের কেউ যদি ব্যতিক্রম খুঁজতে যায়, দুইটা ব্যতিক্রম পাবে। অষ্টক নিয়মের একটা ব্যতিক্রম হলো অষ্টক সংকোচন। অষ্টক নিয়মের একটা ব্যতিক্রম হলো অষ্টক সংকোচন, এবং অষ্টক নিয়মের আরেকটা ব্যতিক্রম হলো অষ্টক সম্প্রসারণ। তাহলে এখন একটু খেয়াল করো, অষ্টক সংকোচন মানে হলো যৌগ গঠন করার পরও যেসব যৌগে 8টা ইলেকট্রন পূর্ণ হয় নাই তাদেরকে বলা হয় অষ্টক সংকুচিত যৌগ। যেমন BF3 বোরন, তার শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা বলো তো? তার প্রথম কক্ষপথে ইলেকট্রন আছে হলো 2টা, পরের কক্ষপথে ইলেকট্রন আছে 3টা। সে কি করলো? সে ফ্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ার করে যৌগ গঠন করলো। ফ্লোরিন কি করলো? ফ্লোরিন তার সাথে একটা করে ইলেকট্রন শেয়ার করলো, একটা করে ইলেকট্রন ফ্লোরিন শেয়ার করলো। কিন্তু ফ্লোরিনের শেয়ার করা ইলেকট্রন এবং তার নিজের বাহিরের ইলেকট্রন টোটাল গুণে দেখো তো, ইলেকট্রন কিন্তু 6টা হয়েছে, 8টা পূরণ হয় না। এই জন্য একে আমরা বলবো অষ্টক সংকোচন। কি বলবো? অষ্টক সংকোচন। এই যে অষ্টক সংকোচন, এরকম আর কার কার মধ্যে ঘটে? BF3, BeCl2, BeF2, তারপরে AlCl3, FeCl3, এদের মধ্যে অষ্টক সংকোচন ঘটে। এদের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূরণ হয় না, এরা অষ্টকের ব্যতিক্রম, এরা অষ্টক পূরণ করে না। আরেক গ্রুপ আছে, তাদের শেষ কক্ষপথে 8-এর চাইতে বেশি ইলেকট্রন হয়ে যায়, তাদেরকে বলে অষ্টক সম্প্রসারণ যৌগ। যেমন আমি যদি বলি এই যে PCl5, দেখো ফসফরাসের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কিন্তু 5টা। শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 5টা। সে আবার ক্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ার করে, ক্লোরিনের সাথে শেয়ার করলে ক্লোরিন আরো একটা করে ইলেকট্রন দিবে। তাহলে দেখো, ক্লোরিন যদি একটা করে ইলেকট্রন শেয়ার করে, তাও যোগ করলে দেখবো যে 8 হয়নি, 10 হয়ে গেছে। 10, এদেরকে বলে অষ্টক সম্প্রসারণ। এরকম যৌগ আছে PCl5, SF6, এগুলো হলো আমাদের অষ্টক সম্প্রসারণ। ঠিক আছে, এই কয়েকটা মনে রাখবা, এগুলা চরম লেভেলের ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই অষ্টক সম্প্রসারণ আর সংকোচন হলো চরম লেভেলের ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি দেখি, এখানে BF3 অষ্টক সংকোচন, PCl5 অষ্টক সম্প্রসারণ, BaCl2 অষ্টক সংকোচন, তাহলে একমাত্র অষ্টক এখানে পূরণ করে হলো ক্যালসিয়াম ফ্লোরাইড। কিভাবে পূরণ করে? ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো 2-8-8-2, এবং ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস হলো 2-8-7। তো কি হয়? ক্যালসিয়াম তার এই 2টা ইলেকট্রন সে হলো 2টা ফ্লোরিনকে দিয়ে দেয়। কয়টা ফ্লোরিনকে দেয়? 2টা ফ্লোরিনকে দেয়। এন্ড 2টা ফ্লোরিনকে যখন সে দিয়ে দেয়, তখন দেখো তাদের কি হয়ে যায়? তাদের অষ্টক পূর্ণ হয়ে যায়, 8-8 হয়ে যায়। 2টা ফ্লোরিনকে একজন একটা করে পাবে, 8-8 হয়ে যায়। আর ওর কিন্তু এই 2টা ভ্যানিশ হয়ে গেল, ওর শেষ কক্ষপথ তখন 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়। তার মানে ক্যালসিয়াম ফ্লোরাইড। আর তুমি যদি বাকিগুলো জানো, যেগুলো অষ্টক সংকোচন আর অষ্টক সম্প্রসারণ, তাহলে আর একটা অপশনই বাকি, এভাবে অ্যান্সার করতে পারো, কোনো প্যারা নাই। এবার আসো আমরা পরের এমসিকিউ দেখি। কার্বন টেট্রাক্লোরাইডে কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত? সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা জানার জন্য তোমাকে জানতে হবে কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা। ওর শেষ কক্ষপথে ইলেকট্রন 4টা, তার সাথে 4টা ক্লোরিন এসে যদি ইলেকট্রন শেয়ার করে 4+4, তাহলে শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে কিন্তু 4। সরি, 4-4 হয়, ছি 8 হয়। ঠিক আছে, শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা হবে? 8টা। এবার আসো, কোনটি অক্টেট নিয়ম মেনে চলে না? অক্টেট নিয়ম মেনে চলে না কে?
ধিপ করে তুমি বলে দিতে পারবা BF3, কারণ এটা অষ্টক সংকুচিত হয়। এখন তুমি বাকি যৌগগুলো চিন্তা করো, HF, এই যে হাইড্রোজেন, ফ্লোরিন, তুমি দেখো হাইড্রোজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। আর ফ্লোরিনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 7টা ইলেকট্রন। 1 2 3 4 5 6, এই যে 7। তো এখানে কি হয়েছে? ফ্লোরিন হাইড্রোজেনের সাথে যখন ইলেকট্রন শেয়ার করছে, ফ্লোরিনের 8টা হয়ে গেছে, হাইড্রোজেনের 2টা হয়ে গেছে। তার মানে ফ্লোরিন এখানে অষ্টক নিয়ম মানলো। কার্বন ডাইঅক্সাইডে কি হয়েছে? কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 4টা। আবার অক্সিজেনেরটা যদি আমি চিন্তা করি, অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 6টা, ওই যে যোজ্যতা ইলেকট্রন। হ্যাঁ, এখন অক্সিজেন কি করবে? অক্সিজেন 2টা ইলেকট্রন শেয়ার করবে। এই যে এই এই হলো তার 4টা, আর 2টা সে এই যে কার্বনের সাথে শেয়ার করে বন্ধন গঠন করলো। এই যে 2টা শেয়ার করলো, বাকি 4টা তার কাছে থেকে গেল। দেখো এখান থেকে আমি কিন্তু কার্বন ডাইঅক্সাইডের মুক্ত জোড়, বন্ধন জোড়ও তোমাকে আমি হিসাব করে দিতে পারি। কিভাবে? এই যে এখানে যারা মাঝে আছে, মানে শেয়ারে অংশগ্রহণ করেছে, যারা শেয়ারে অংশগ্রহণ করেছে, তুমি যদি তাদের দিকে খেয়াল করো, এই যে অংশগ্রহণ করছে, এরা হলো বন্ধন জোড়। এরা কি? এরা হলো বন্ধন জোড়। তাহলে বন্ধন জোড় ইলেকট্রন এখানে আসলে কয়টা? কয় জোড়া আছে? 1 2 3 4, 4 জোড়া আছে। তাহলে আমি বললাম যে বন্ধন জোড়, কার্বন ডাইঅক্সাইডের বন্ধন জোড় হলো 4টা। আবার দেখো মুক্ত জোড় কত? এই যে 1টা মুক্ত জোড়, 2টা মুক্ত জোড়, 3টা মুক্ত জোড়, 4টা মুক্ত জোড়। ভাইয়া কার্বন ডাইঅক্সাইডের বন্ধন জোড়, মুক্ত জোড় খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, অনেকেই আসলে পারবে না। ওর মুক্ত জোড়ও আছে কিন্তু 4টা। ঠিক আছে, শেষ কক্ষপথে কয়টা বন্ধন করছে আর কয়টা বন্ধন করে নাই, এটা হলো আমাদের বন্ধন জোড় মুক্ত জোড়ের হিসাব। যারা, আমি যেভাবে ডট স্ট্রাকচার আঁকছি, লুইস ডট বলে এটাকে, যারা এটা পারো না তারা হলো এইভাবে চিত্র আঁকবা। কার্বনের 2, তারপর হলো কার্বনের 4, তারপর কি হবে? এই 2 এর সাথে এই যে অক্সিজেনের এখানে থাকবে 2, অক্সিজেনের টোটাল বাইরে আছে কয়টা? বাইরে আছে 6টা, 6টার মধ্যে তাহলে বাকি 4টা বাইরে। ঠিক আছে, এই যে অক্সিজেন, অক্সিজেনের ভিতরে 2, বাহিরে 4। ঠিক আছে, এইভাবেও তোমরা বুঝতে পারো একই জিনিস, ওইখানে এখানে একই জিনিস আঁকছি। তাহলে এরপরে আমরা যদি পানির দেখি, পানিরও সেম কাহিনী ভাইয়া। পানিতে এই যে অক্সিজেন, অক্সিজেন কি করে? হাইড্রোজেনের সাথে শেয়ার করে। অক্সিজেনের বাইরের কক্ষতে ইলেকট্রন থাকে কয়টা? 6টা। 6টার মধ্যে এই যে 1 2 3 4, এরা হলো লোন পেয়ার, মুক্ত জোড়, এরা কারোর সাথে বন্ধন গঠন করে না। আর একটা এখানে, আরেকটা এখানে। হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা করে? হাইড্রোজেনের ইলেকট্রন একটা, এই যে একটা, আর এই হাইড্রোজেনের এই যে একটা। অক্সিজেন কিন্তু দেখো অষ্টক পূর্ণ করে ফেলছে, 6, আর হাইড্রোজেনের থেকে একটা একটা 2টা নিছে, ওর কিন্তু 8টা হয়ে গেছে। তাহলে সবাই অষ্টক পূরণ করলো। BF3 অষ্টক সংকোচন। ওর তুমি ইলেকট্রন বিন্যাস করে দেখো শেষ কক্ষপথে, ওই যে দেখালাম যে একটু আগেই, ওর আছে 3টা, ফ্লোরিন দেয় 3টা, 3 এ 3 ওর হয় 6। ওর কি হয় না? অষ্টক পূরণ হয় না। এবার আসো, কোন যৌগ বন্ধন গঠনে অষ্টক নিয়ম অপেক্ষা 2 এর নিয়ম অধিক কার্যকরী? মানে অষ্টক নিয়ম মানে না, 2 এর নিয়মটাকেই এখানে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। বলো এটা কোন জায়গায় এটা বেশি ঘটছে? দেখো, PCl3 যদি আমি বলি, ফসফরাস ট্রাইক্লোরাইড। হ্যাঁ, ফসফরাস ট্রাইক্লোরাইডের মধ্যে কিন্তু ভাইয়া ফসফরাসের 2টা ইলেকট্রন এভাবে থেকে যাবে। ফসফরাসের টোটাল ইলেকট্রন কয়টা বলো? ফসফরাসের শেষ কক্ষপথে ইলেকট্রন কিন্তু 5টা, ও যেহেতু 15 নাম্বার গ্রুপ, ওর 5টা থাকবে। 5টার মধ্যে 2টা এখানে, 3টা, 4টা, 5টা। ঠিক আছে, ক্লোরিনের ইলেকট্রনগুলোকে আমি ইয়ালো দেই। ক্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন হলো 6টা, এই যে 7টা, সরি, এই যে 6টা দিলাম আর একটা বন্ধনে, এই যে 6টা দিলাম আর একটা বন্ধনে, এই যে 6টা দিলাম আর একটা বন্ধনে। তার মানে ভাইয়া এখানে দেখা যাচ্ছে যে সবারই অষ্টক পূর্ণ হয়ে গেছে। তুমি দেখো ক্লোরিনের অষ্টক পূর্ণ হয়ে গেছে, বন্ধনের ইলেকট্রনটা যোগ করলেই। ফসফরাসেরও বন্ধনের ইলেকট্রন নিলে অষ্টক পূর্ণ হয়ে গেছে। AlCl3, AlCl3তে অ্যালুমিনিয়ামের অষ্টক পূর্ণ হয় নাই, এটা সত্য কথা। অ্যালুমিনিয়াম অষ্টক সংকুচিত, কিন্তু 3টা ক্লোরিনের কিন্তু অষ্টক পূর্ণ হয়ে গেছে। 3টা ক্লোরিনের অষ্টক পূর্ণ হয়ে গেছে, ক্লোরিনগুলা একটা একটা করে ইলেকট্রন পেয়ে অষ্টক পূর্ণ করে ফেলছে। কিন্তু অ্যামোনিয়ার ক্ষেত্রে তুমি যদি একটু দেখো, অ্যামোনিয়ার ক্ষেত্রে কি অবস্থা? নাইট্রোজেনের কিন্তু অষ্টক পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, হাইড্রোজেনের কি অষ্টক পূর্ণ হয়েছে নাকি হাইড্রোজেনের 2 এর নিয়ম পূর্ণ হয়েছে? হাইড্রোজেনের কিন্তু 2 এর নিয়ম পূর্ণ হয়েছে। তুমি দেখো
প্রত্যেকটা হাইড্রোজেনের 2টা করে ইলেকট্রন হয়েছে। তো নাইট্রোজেনের অষ্টক পূর্ণ, হাইড্রোজেন 3টা হাইড্রোজেনের 2 এর নিয়ম পূর্ণ, তাহলে অষ্টকের চাইতে 2 এর নিয়ম বেশি কার্যকর হয়েছে কোথায়? অষ্টকের চাইতে 2 এর নিয়ম। দেখো এখানে একটা ফসফরাস, 3টা ক্লোরিন, 4 জনেরই অষ্টক নিয়ম পূর্ণ হয়েছে। এখানে 3টা ক্লোরিনের অষ্টক হয়েছে, একটা অ্যালুমিনিয়ামের অষ্টকের ব্যতিক্রম হয়েছে। এখানে 3টা ক্লোরিনের অষ্টক পূর্ণ হয়েছে আর একটা নাইট্রোজেনের অষ্টক পূর্ণ হয়েছে। NCl3 আর PCl3 একই রকম। আর অ্যামোনিয়াতে আমরা দেখতে পাচ্ছি 3টা হাইড্রোজেনের 2 এর পূর্ণ হয়েছে আর একটা নাইট্রোজেনের অষ্টক পূর্ণ হয়েছে। তাহলে অষ্টকের চাইতে এখানে 2 এর নিয়ম মানা পরমাণুর সংখ্যা বেশি, তাই আমাদের ওই অ্যামোনিয়া হবে এটা অ্যান্সার। এটা অনেকেই ভুল করবে। এখানে প্রশ্নটা কিন্তু অষ্টক নিয়ম অপেক্ষা 2 এর নিয়ম অধিক কার্যকরী, কারণ অষ্টক নিয়ম মানছে শুধু নাইট্রোজেন, আর হাইড্রোজেন কিন্তু অষ্টক না, সে 2 এর নিয়ম পূর্ণ করছে। ঠিক আছে, একই যৌগের মধ্যে 2টা ঘটনা প্যারালালি ঘটতে পারে। এবার আসলে আমরা দেখব নিষ্ক্রিয় গ্যাস এবং এর স্থিতিশীলতা নিয়ে। আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসগুলোর শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে এবং এরা চরম লেভেলে স্থিতিশীল হয়। এখন বলছে কোন নিষ্ক্রিয় গ্যাসের N শেল, KLMN, N মিনস চতুর্থ শেলে 8টি ইলেকট্রন বিদ্যমান। এটা 4 না, এটা কিন্তু 8। এখন দেখো আর্গনেরও শেষ কক্ষপথে 8টা, ক্রিপ্টনেরও শেষ কক্ষপথে, এরকম মৌলই নেই, এটা হুদাই দিছে উপরেটা, এটাও 8, জেননেরও 8, কিন্তু বলছে N কক্ষপথ, মানে চতুর্থ কক্ষপথে 8টা হইতে হবে, অন্য কক্ষপথে 8টা দিয়ে লাভ নাই। এটা তুমি কি করবা? চতুর্থ কক্ষপথে 8টা লাগবে। চতুর্থ কক্ষপথের মৌল কোনটা? চতুর্থ কক্ষপথের মৌল হলো যেটা 4 নাম্বার পর্যায়ে আছে। দেখো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। এটা প্রথম পর্যায়ের, এটা দ্বিতীয়, এটা তৃতীয় এবং এটা চতুর্থ পর্যায়ে। তার মানে চতুর্থ পর্যায়ে আছে ক্রিপ্টন। আমাদের সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হলো ক্রিপ্টন। জেনন হলো পঞ্চম কক্ষপথে। ঠিক আছে, কোন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি এক পরমাণুক? কোন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি এক পরমাণুক? আমরা জানি যে কিছু গ্যাস আছে যারা হলো নোবেল গ্যাস, মানে নিষ্ক্রিয় গ্যাস, তারা কি করে? তারা হলো এক পরমাণুক থাকে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এরা এক পরমাণুক। আর দ্বিপরমাণুক কারা? এই যে অক্সিজেন দ্বিপরমাণুক, তারপরে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এরা হলো দ্বিপরমাণুক, যদিও ব্রোমিন তরল, ও গ্যাস না। তারপরে নাইট্রোজেনও দ্বিপরমাণুক। আর ত্রিপরমাণুককে? ত্রিপরমাণুক 3টা পরমাণু হলো ওজোন। এখন আমাদেরকে বলছে কোন পারমাণবিক সংখ্যা? ভাইরে পারমাণবিক সংখ্যা 17 হলো ক্লোরিনের, এটা দ্বিপরমাণুক। 8 হলো অক্সিজেন, এটাও দ্বিপরমাণুক। 16 হলো সালফারের, এটা 8 পরমাণুক। 54 কার? 54 হলো ক্রিপ্টনের। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, সরি জেননের। হ্যাঁ, এই যে জেনন হলো 54, এটা কত? নিয়ন হলো 10। এই যে এগুলো বের করা কিন্তু আমি আগের ক্লাসে দেখাইছিলাম যে কিভাবে যোগ করে করে বের করা যায়। এটা কত? এটা হলো 54। তাহলে নিষ্ক্রিয় গ্যাস হলো 54 নাম্বার, এবং সেটা হলো কি? এক পরমাণু গ্যাস। ওকে, এবার আসো ভাই, যৌগ গঠনের সময় কোন মৌলদ্বয় একই নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে? এই টাইপের MCQ 100% ইম্পর্টেন্ট। ঠিক আছে, 100% ইম্পর্টেন্ট। কোন মৌলদ্বয় একই মৌলের, একই নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে? দেখো পটাশিয়াম, প্রত্যেক সময় মনে রাখবা, প্রত্যেকে তার কাছের মৌলটার ইলেকট্রন বিন্যাস লাভ করে, কাছের নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে। পটাশিয়াম হলো 19, ওর কাছের নিষ্ক্রিয় মৌল হলো 18, আর্গন। ফ্লোরিন, ওর পারমাণবিক সংখ্যা 9, ওর কাছের নিষ্ক্রিয় গ্যাস হলো নিয়ন। ও নিয়নের মতো হইতে চাইবে, ও হইতে চাইবে আর্গনের মতো, ও হইতে চাইবে নিয়নের মতো। তাহলে এরা একই মৌলের মতো হইতে চায় নাই। ক্যালসিয়াম হলো 20, ওর কাছের মৌলটা হলো আর্গন, 18। সালফার 16, ওর কাছের মৌলটা হলো আর্গন। প্রত্যেকে তার কাছের মৌলের মতো হইতে চাই। সালফার 16 থেকে 18 কাছে। তাহলে আমাদের এই ক্যালসিয়াম এবং সালফার এই দুইটা একই নিষ্ক্রিয় গ্যাস হবে। বাকিগুলো একটু চেক করি। ম্যাগনেসিয়াম হলো 12, ও হবে তাইলে নিয়নের মতো, নিয়ন যেহেতু 10। ক্লোরিন হলো 17, ও হবে আর্গনের মতো, যেহেতু আর্গন 18। অ্যালুমিনিয়াম 13, ও হইতে চাইবে নিয়নের মতো। সালফার 16, ও হইতে চাবে আর্গনের মতো।
তাহলে আমাদের অ্যান্সার হলো বি। আমাদের অ্যান্সার কি? বি। নিচের কোন যৌগে প্রতিটি পরমাণুই নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে? অ্যাগেন সেম শিট। ঠিক আছে, তো ক্যালসিয়াম সে নিয়নের মতো না, সে আর্গনের মতো হয়, কিন্তু অক্সিজেন হয় কার মতো? নিয়নের মতো। কিন্তু আমাকে বলছে প্রতিটা পরমাণু সেম হইতে হবে, তাহলে প্রতিটা পরমাণু সেম হইতে হলে ক্যালসিয়াম তো ভাই আর্গনের মতো হবে, হবে না। ঠিক আছে, এরপরে আসো, লিথিয়াম কার মতো হবে? লিথিয়াম হবে হিলিয়ামের মতো হইতে চাবে, ও তো আর ইয়ের মতো হবে না, ও তো এই ফ্লোরিন হইতে চাবে নিয়নের মতো, আর লিথিয়াম হইতে যাবে হিলিয়ামের মতো। তো আমাদের অপশন আছে কি? সোডিয়াম 11, ও হইতে চাবে নিয়নের মতো, অক্সিজেন 8, সেও হইতে চাবে নিয়নের মতো। সবাই তার কাছে যে নিষ্ক্রিয় গ্যাস আছে তার মতো হতে চায়, তার কাছে যে আছে, তোমার বাড়ির পাশে যে লোকটা ইন্সপায়ারিং, তুমি তার মতো হইতে চাও। ঠিক আছে, তোমার বাড়ির পাশে জাকারবার্গের বাড়ি না, তুমি ফেসবুকের মালিক হইতে চাও না, এজন্য তোমার বাড়ির পাশে হয়তো আছে কি একজন বিসিএস ক্যাডার আছে, তুমি কিন্তু তার মতো হইতে চাও। তো যার বাড়ির কাছে যা, সে তার মতো হইতে চায়। এবার আসুন, ক্যাটায়ন ও অ্যানায়ন। হ্যাঁ, ক্যাটায়ন ও অ্যানায়ন, ক্যাটায়ন ইলেকট্রন বিন্যাস, অ্যানায়ন ইলেকট্রন বিন্যাস, এই জিনিসগুলো এখানে আমরা দেখব। আমাদেরকে বলা হয়েছে অ্যালুমিনিয়াম 3+ আয়নের ইলেকট্রন সংখ্যা কত? একটা গরুও পারবে। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন হলো 13টা, 3+ করার কারণে 3টা চলে যাবে, থাকবে হলো 10টা। ক্যাটায়ন মানে ইলেকট্রন বাদ দিয়ে দিছে, অ্যানায়ন মানে ইলেকট্রন যোগ করছে। ক্যাটায়ন মানে ইলেকট্রন বাদ দিছে, অ্যানায়ন মানে ইলেকট্রন যোগ করছে। এবার আসো, ক্যালসিয়াম 2+ ইলেকট্রন বিন্যাস নিচের কোনটির অনুরূপ? ক্যালসিয়াম বলছি কার মতো হবে? দুইটি ইলেকট্রন ছেড়ে দিয়ে সে আর্গনের মতো হবে, তার মানে তার ইলেকট্রন বিন্যাস হবে আর্গনের মতো। কোনটি অ্যানায়ন? আই ডোন্ট নো, এইটা মনে হচ্ছে তোমাদের জন্য খুবই ঝাপসা দেখাবে ক্যামেরায়। হ্যাঁ, কতটুকু ক্লিয়ার আমি বলে দেই। এখানে কেন্দ্রে লিখা আছে 12, মানে 12টা প্রোটন আছে। এখানে কেন্দ্রে লিখা আছে 17টা প্রোটন আছে। এখানে কেন্দ্রে লিখা আছে 16টা প্রোটন। এখানে কেন্দ্রে লিখা 18টা প্রোটন। তোমাকে বলছে কোনটি অ্যানায়ন? অ্যানায়ন মানে যতগুলা ভিতরে প্রোটন আছে ইলেকট্রন সংখ্যা তার চাইতে বেশি থাকবে, ইলেকট্রন সংখ্যা তার চাইতে বেশি থাকবে। ইলেকট্রন দেখো, এই যে এখানে 12টা প্রোটন, ইলেকট্রন আছে কয়টা? 2টা, আর বাহিরে আছে 8টা। 2 আর 8 ইলেকট্রন আছে 10টা। ইলেকট্রন যদি কম হয় ও হইল ক্যাটায়ন। ক্যাটায়ন মানে কাটা কাটা, মানে পজিটিভ। ঠিক আছে, অ্যানায়ন মানে নেগেটিভ। আর অ্যানায়ন মানে ইলেকট্রন বেশি। এখানে আছে 17টা, কিন্তু তুমি টোটাল ইলেকট্রন গুনে দেখবা যে ইলেকট্রন আছে 18টা। তো ইলেকট্রন বেশি মানে এটাই কি? এটাই আমাদের অ্যানায়ন, এটাই আমাদের অ্যানায়ন। এখানে কি আছে? এখানে ইলেকট্রন আছে হলো 17, 16টাই আছে, এটা পরমাণু। কেন্দ্রে 16টা, ইলেকট্রনের 16টা, তাহলে এটা পরমাণু, এটা অ্যানায়নও না ক্যাটায়নও না। এটা কি আছে? এটারও ইলেকট্রন গুনলে দেখবা 18টা আছে, এটাও পরমাণু। আর এটা কি? এটা হলো ক্যাটায়ন, এটা হলো অ্যানায়ন। ঠিক আছে, এবার আসুন আমরা এখন দেখব আয়নিক বন্ধন। হ্যাঁ, আয়নিক বন্ধন। আমরা মাত্র বন্ধনে আসলাম, আমরা এখন আয়নিক বন্ধন দেখব, তারপরে সমযোজী বন্ধন দেখব, তারপর আয়নিক বন্ধন ও সমযোজী বন্ধনের কিছু বৈশিষ্ট্য দেখব। তো আয়নিক বন্ধনের প্রথমে আমি যেটা বলে নিতে চাই, আয়নিক বন্ধন কিসের মধ্যে হয়? আয়নিক বন্ধন হবে একটি ধাতু এবং একটি অধাতুর মধ্যে। আর সমযোজী বন্ধন কিসের মধ্যে হয়? সমযোজী বন্ধন দুইটি অধাতুর মধ্যে হয়। অধাতু যোগ অধাতুর মধ্যে যে বন্ধন, সেটা হলো সমযোজী বন্ধন। এবং ধাতু যোগ অধাতু আয়নিক বন্ধন গঠিত হয় কিসের মাধ্যমে? ইলেকট্রন আদান প্রদান। একজন ইলেকট্রন দিয়ে দেয়, আরেকজন ইলেকট্রন নিয়ে নেয়। আর সমযোজী বন্ধন এখানে কি হয়? এখানে হয় ইলেকট্রন শেয়ার। এখানে কি হয়? ইলেকট্রন শেয়ার। এবার আসো ভাইয়া, ক্যালসিয়াম হাইড্রেটে কোন ধরনের বন্ধন বিদ্যমান? ক্যালসিয়াম একটি ধাতু, হাইড্রোজেন একটি অধাতু, তাহলে ক্যালসিয়াম হাইড্রেটে থাকে ধাতু অধাতু হলো আয়নিক বন্ধন। কোন দুইটি মৌল আয়নিক যৌগ গঠন করতে পারে? তোমাকে দেখতে হবে আয়নিক যৌগের জন্য একটা ধাতু লাগবে, একটা অধাতু লাগবে। কার্বন ক্লোরিন দুইটাই অধাতু, ধাতুগুলোর নামের শেষে আম থাকে, এটা হলো একটা শর্টকাট। হাইড্রোজেন সিলিকন দুইটাই অধাতু, নাইট্রোজেন ক্লোরিন দুইটাই অধাতু। ক্যালসিয়াম ধাতু, অক্সিজেন অধাতু, তার মানে আমাদের অ্যান্সার হলো এইটা।
এরপর দেখো সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কিসের মধ্যে হবে? সমযোজী বন্ধন হবে দুইটা অধাতুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। অ্যামোনিয়াতে কয়টি সমযোজী বন্ধন আছে? তোমাকে দেখতে হবে অ্যামোনিয়ার সংকেত কি। এই যে অ্যামোনিয়া, অ্যামোনিয়াতে তাহলে সমযোজী বন্ধন কয়টা আছে? সমযোজী বন্ধন 3টা আছে। আবার ওর লোন পেয়ার কয়টা আছে? লোন পেয়ার 1টা আছে। লোন পেয়ার যদি এখানে জিজ্ঞেস করে তাও লিখে রাখলাম। ওকে, কোনটি সমযোজী যৌগ? সমযোজী যৌগের জন্য একটা ধাতু একটা অধাতু হইতে হবে। ম্যাগনেসিয়াম ধাতু, সমযোজীর জন্য 2টা অধাতু হইতে হবে, কোনো ধাতু থাকা যাবে না। ম্যাগনেসিয়াম ধাতু, অ্যালুমিনিয়াম ধাতু, ক্যালসিয়াম ধাতু, হাইড্রোজেন ক্লোরিন 2টাই অধাতু। তাহলে যেখানে 2টা অধাতু সেটা হলো আমাদের সমযোজী যৌগ। ফসফরাস ট্রাইক্লোরাইড হতে কয়টি সমযোজী বন্ধন আছে? ফসফরাস ট্রাইক্লোরাইড এটার বন্ধন হইল এরকম, ঠিক আছে। এখানেও এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে। মুক্ত জোড় কেন দিচ্ছি? এমসিকিউতে এগুলো আসে, কিন্তু এজন্যই দিয়ে রাখতেছি বারবার। তাহলে এখানে কতটি সমযোজী বন্ধন আছে? সমযোজী বন্ধন আছে 3টা। কোনটি দ্বিপরমাণু অণু গঠন করে? যে পরমাণুগুলো সব চলে আসছে। তোমাকে প্রথমে বুঝতে হবে বেরিলিয়াম একটা ধাতু, ও এক পরমাণু একাই থাকে। অধাতু গ্যাসগুলা দ্বিপরমাণু গঠন করে, অধাতব গ্যাস। তাহলে হিলিয়াম এটা নিষ্ক্রিয় গ্যাস, এটা এক পরমাণু। ওজন আবার 3 পরমাণু। ফ্লোরিন হলো দ্বিপরমাণু, যেটা তোমাকে আগেই বলছিলাম। হিলিয়াম এক পরমাণু আর বেরিলিয়ামও এক পরমাণু। এটা একটা ধাতু একাধিক পরমাণু একসাথে থাকে না। এবার আসো, ফসফরাস পেন্টাক্লোরাইডের মধ্যে বন্ধন জোড় ইলেকট্রন কয়টি? ফসফরাস পেন্টাক্লোরাইড যদি আমরা দেখি, এর মধ্যে 5টা বন্ধন থাকে। এর মধ্যে কয়টা বন্ধন থাকে? 5টা বন্ধন থাকে। দেখো 5টা বন্ধন, এই যে ফসফরাস পেন্টাক্লোরাইড, ঠিক আছে, 5টা বন্ধন। তো এই 5টা বন্ধনে বন্ধন জোড় কয়টা হবে? তাহলে 5টা বন্ধন জোড় থাকবে। বন্ধন যতটা, বন্ধন জোড় ইলেকট্রন ততটা। যতটা বন্ধন ততটা বন্ধন জোড় ইলেকট্রন, এটা মনে রাখবা। যতটা বন্ধন ততটা বন্ধন জোড় ইলেকট্রন। তাহলে 5টা হলো বন্ধন জোড় ইলেকট্রন, ঠিক আছে। এখন তোমাদের মধ্যে আরেকটা কনফিউশন হয়, ভাইয়া বন্ধন জোড় বলছে 5 জোড়া ইলেকট্রন, তাহলে 10টা ইলেকট্রন না? না, ওই 10টা ইলেকট্রন, এই সংখ্যাটা গুণার কোনো সিস্টেমই নেই। অলওয়েজ আমরা জোড়া গুনবো, সংখ্যা গুনবো না, জোড়া গুনবো। কোনটির অণুতে দ্বিবন্ধন বিদ্যমান? এগেন শিট, হ্যাঁ, হাইড্রোজেন দ্বিবন্ধন। আচ্ছা, দ্বিবন্ধন বলছে তো হাইড্রোজেনের মধ্যে কি থাকে? একক বন্ধন থাকে। অক্সিজেনের মধ্যে কি থাকে? দ্বিবন্ধন থাকে। নাইট্রোজেনের মধ্যে কি থাকে? ত্রিবন্ধন থাকে। ফ্লোরিনে কি বন্ধন থাকে? একক বন্ধন থাকে। তাহলে আমাদের অ্যান্সার কি? ত্রিবন্ধন কোথায় আছে? নাইট্রোজেনে আছে। এই ও দ্বিবন্ধন বলছে, দ্বিবন্ধন অক্সিজেনে, ত্রিবন্ধন বললে নাইট্রোজেন অ্যান্সার হইতো। অ্যামোনিয়া অণুতে বন্ধন জোড় ইলেকট্রন কতটি? কি বলেছি? যতটা বন্ধন ততটা বন্ধন জোড় ইলেকট্রন। অ্যামোনিয়াতে বন্ধন আছে 3টা, তার মানে বন্ধন জোড় ইলেকট্রন 3। আর এক জোড়া মুক্ত জোড় আছে, এটা মনে রাখবা, এক জোড়া মুক্ত জোড় আছে। কার্বন মনোক্সাইড অণুতে মুক্ত জোড় ইলেকট্রন কতটি? দেখো কার্বন মনোক্সাইড, তোমাকে জানতে হবে অক্সিজেনের মোট ইলেকট্রন কয়টা। দেখো এখানে একটা জিনিস খুব ভালো করে বুঝে নাও, তাহলে আজীবন তোমার জন্য ব্যাপারটা সহজ থাকবে। যে কোনো কিছুতে তোমাকে একটা জিনিস জানতে হবে যে ভাইয়া একটা বন্ধন মানে, একটা বন্ড মানে কিন্তু 2টা ইলেকট্রন। এই 2টা ইলেকট্রন কে দেয়? 2টা পরমাণু দেয়। যেমন আমি যদি বলি এই বন্ধনে 2টা ইলেকট্রন আছে, একটা বন্ধন দিছে, ইলেকট্রন দিছে অক্সিজেন, এবং আরেকটা ইলেকট্রন কে দিছে? আরেকটা ইলেকট্রন দিছে কার্বন। আবার নিচের বন্ধনও 2টা ইলেকট্রন, একটা দিছে কার্বন আরেকটা দিছে অক্সিজেন। এখন বের করার সহজ উপায় দেখো, অক্সিজেনের টোটাল ইলেকট্রন কয়টা? 6টা। শেষ কক্ষপথে 6টা, মোট 8টা, শেষ কক্ষপথে 6টা। ওই 6টার মধ্যে ও 2টা এখানে দিয়ে দেয়, তাহলে এখনো তার কয়টা বাকি? 4টা বাকি। কার্বনের কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন হলো 4টা, কার্বন ইলেকট্রন বিন্যাস 2,4, 2টা সে এখানে দিয়ে দিছে, তাইলে এখনো তার বাকি 2টা। এই যে ইলেকট্রনগুলো বাকি, যেগুলো বন্ধন তৈরি করতে পারে নাই, তাদেরকে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন। মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে মুক্ত জোড় কয় জোড়া আছে? এক জোড়া, 2 জোড়া, 3 জোড়া। তাহলে এখানে তার 3 জোড়া আছে। নাইট্রোজেনেরটা যদি একটু খেয়াল করি, যে অ্যামোনিয়াম এতক্ষণ আমি বলছিলাম যে এক জোড়া থাকে, এটা মনে রাখবা। দেখো যেটা বলছে একটা বন্ড 2টা ইলেকট্রন, এই হিসাবটা করে ফেললে তোমার সহজ হয়ে যাবে।
এই বন্ধনে নাইট্রোজেনের একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। আবার এই বন্ধনগুলোতে হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন আছে। কিন্তু নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা? নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হলো, নাইট্রোজেনের যেহেতু পারমাণবিক সংখ্যা হলো 7, 2,5 ও শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন। কিন্তু দেখো 5টা ইলেকট্রনের মধ্যে 3টা এখানে এসে দিছে, এখনো 2টা আছে, এই 2টা হলো লোন পেয়ার, মুক্ত জোড় আকারে থাকে। তাহলে মুক্ত জোড় বের করার জন্য আমরা একটা ট্রিক্স ফলো করব, একটা বন্ড মানে 2টা ইলেকট্রন, তারপর শেষ কক্ষপথে ইলেকট্রন এঁকে ফেললেই আমাদের মুক্ত জোড় ইলেকট্রন বের হয়ে যাবে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে 3। কার্বন ডাইঅক্সাইডের মধ্যে প্রতিটি অক্সিজেনের শেয়ারকৃত ইলেকট্রন সংখ্যা, প্রতিটি অক্সিজেনের শেয়ারকৃত ইলেকট্রন বলছে। কার্বন ডাইঅক্সাইডের গঠন তোমাকে জানতে হবে। এই হলো কার্বন ডাইঅক্সাইড। তাহলে বলো প্রতিটা অক্সিজেন, আমি বলছি একটা বন্ধন মানে 2টা ইলেকট্রন, তাহলে এই অক্সিজেন কয়টা ইলেকট্রন শেয়ার করছে? এইটা মাত্র 2টি ইলেকট্রন শেয়ার করছে। আমাকে বলছে প্রতিটি অক্সিজেন। যদি বলতো অক্সিজেন টোটাল কয়টা শেয়ার করছে, তাহলে 2টা অক্সিজেন 4টা শেয়ার করছে। আর কার্বন এখানে কয়টা শেয়ার করছে? কার্বন একাই 4টা শেয়ার করছে। ঠিক আছে, একটা বন্ড মানে 2টা ইলেকট্রন, তাহলে 2। ফ্লোরিন অণুতে কয় জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে? তুমি একটু চিন্তা করো, ফ্লোরিন যে অণুটা আছে, সে হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন যখন করে, হাইড্রোজেন ফ্লোরাইড, তার মধ্যে কয়টা বন্ধন জোড়, কয়টা মুক্ত জোড় থাকে সেটা দেখি। আমরা যদি একটু খেয়াল করি কয় জোড়া মুক্ত জোড়া আছে। ওকে, হাইড্রোজেন একটা ইলেকট্রন দেয় এই বন্ধনে, আবার এই বন্ধনে কি করে ফ্লোরিনও একটা ইলেকট্রন দেয়। এখন ফ্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? আছে 7টা। একটা সে দিছে, এখনো 6টা রয়ে গেছে। 6টা কয় জোড়ায় থাকবে? 3 জোড়ায় থাকবে। এখানে অ্যান্সার কি ভুল নাকি? কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে? কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে? অ্যান্সার তো 3 হওয়ার কথা। আচ্ছা, কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে? এখানে 6টা দাগাই ফেলছে। অ্যাকচুয়ালি এখানে 6 হবে না, এখানে হবে 3। ঠিক আছে, 3 জোড়া 6টি দাগাই ফেলছে। ঠিক আছে, অপশনে যদি 3 না থাকে তাহলে আমাদেরকে 6 দাগানো ছাড়া উপায় নেই। তো এটা টাইপিং মিস্টেক হইতে পারে। হ্যাঁ, তোমরা তো বুঝতেছো, সঠিক অ্যান্সার 3। যদি কোনো কারণে প্রশ্নের মধ্যে 3 না থাকে তাহলে আমরা 6 দাগাবো। ওকে, 6 কেন? ওই যে 3 জোড়াতে আসলে 6টা ইলেকট্রন, যদিও এটা খুবই একটা লেম যুক্তি, ফালতু। ঠিক আছে, ফালতু যুক্তি, বাট কিছু করার নেই। নাইট্রোজেনের একটি অণুতে কতটি বন্ধন জোড় ইলেকট্রন থাকে? মনে রাখবা, এই যে নাইট্রোজেন, একটু আগে তোমাদেরকে দেখাইছি যে নাইট্রোজেন কি করে। নাইট্রোজেনের সহযোগ হলো অ্যামোনিয়া। তো এখন তুমি আমাকে বলো ওর, আচ্ছা নাইট্রোজেনের একটি অণু, নাইট্রোজেনের অণু বললে আমরা এটা চিন্তা করব, এটা না, এটা তো অ্যামোনিয়ার অণু। নাইট্রোজেনের যে ট্রিপল বন্ড থাকে, ট্রিপল বন্ড যদি থাকে তাহলে, আচ্ছা সরি, আগের প্রশ্নটা আমি কোথায় ভুল করছি? ফ্লোরিন অণু বলছে। ও, ফ্লোরিন অণু মানে আমি হাইড্রোজেন ফ্লোরাইড দিয়ে তোমাদেরকে দেখাই ফেলছি। ফ্লোরিন অণু মানে ফ্লোরিন, এই যে F2 হইল ফ্লোরিনের অণু। তাহলে ওই যে একটা বন্ধন তৈরি করবে, আর 3 জোড়া করে কি থাকবে? ফ্রি থাকবে। 3 জোড়া করে ফ্রি থাকবে। তাহলে এখানে 3, এখানে 3, 6। অ্যান্সার 6 ঠিকই আছে। অ্যান্সার 6 ঠিকই আছে। 6 ঠিকই আছে। কিন্তু আমি হাইড্রোজেন ফ্লোরাইড দিয়ে চিন্তা করে বলতেছি। একইভাবে এখানে নাইট্রোজেনে দেখো কি হয়েছে, তারা একটা করে ইলেকট্রন শেয়ার করছে। নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা? নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 5টা। এখন এই নাইট্রোজেন তো 5টা শেয়ার, 3টা শেয়ার করছে, তাহলে ওরা এখনো 2টা আছে। এও 3টা শেয়ার করছে, ওরা এখনো 2টা আছে। তাহলে বন্ধন জোড় আছে কয়টা? বন্ধন জোড় দেখো 1 2 3, বন্ধন জোড় 3টা, আর মুক্ত জোড় কয়টা? মুক্ত জোড় 2টা। তাহলে বন্ধন জোড় কয়টা? 3টা, আর মুক্ত জোড় 2টা। বন্ধন জোড়ের সহজ হিসাব হলো যতটা বন্ধন ততটা বন্ধন জোড়। মুক্ত জোড় একটু প্যারা। কোন যৌগটিতে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা বেশি? ভাই মুক্ত জোড় বন্ধন জোড় চরম ইম্পর্টেন্ট, এজন্য অনেকগুলো এমসিকিউ রাখা হয়েছে। অ্যামোনিয়াতে বন্ধন জোড় একটা, তোমরা নিজেরা বের করে দেখো। বন্ধন জোড় বলছে, মুক্ত জোড় না। বন্ধন জোড় কয়টা অ্যামোনিয়াতে? বন্ধন জোড় মানে হলো যে কয়টা বন্ধন সে কয়টা বন্ধন জোড়। তাহলে অ্যামোনিয়াতে 3টা বন্ধন, ওর মধ্যে 3টা বন্ধন জোড় আছে। পানিতে দেখো তো, পানিতে কয়টা বন্ধন? পানিতে 2টা বন্ধন, তার মানে ও হলো বন্ধন জোড় 2টা আছে। কার্বন ডাইঅক্সাইডের মধ্যে দেখো তো 4টা বন্ধন, তার মানে 4টা বন্ধন জোড় আছে। কিন্তু এটা হলো C2H2, অর্গানিক যারা পড়ছো তারা জানো যে এটা হলো ইথাইন। এখানে দেখো তো বন্ধন কয়টা? 3 4 5, এখানে 5টা আছে। তার মানে সর্বাধিক, সবচেয়ে বেশি আছে কোথায়? ইথাইনে 5টা আছে। ওকে,
এবার আসো কোন যৌগটিতে মোট মুক্ত জোড় ও বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা সমান। মুক্ত জোড় আর বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা সমান। প্রথমে দেখো আমি যদি বলি মিথেন, কার্বনের ভাই শেষ কক্ষপথে ইলেকট্রন 4টা ও 4টা বন্ধন তৈরি করে ফেলছে, ওর মুক্ত জোড় নাই, ওর বন্ধন জোড় হইল 4, ঠিক আছে, ওর বন্ধন জোড় 4, কোনো মুক্ত জোড় নাই। অ্যামোনিয়াতে চিন্তা করো, অ্যামোনিয়াতে মুক্ত জোড় হলো 1, বন্ধন জোড় 3, সমান হয় নাই। পানিতে একটু দেখি তো, পানিতে একটু দেখি তো, পানিতে অক্সিজেনের মনে রাখবা 2টা মুক্ত জোড় থাকে। কেন 2টা থাকে দেখো, পানি আমরা জানি কি একটা বন্ধন মানে 2টা ইলেকট্রন, একটা বন্ধন মানে 2টা ইলেকট্রন, অক্সিজেনের এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন মোট কয়টা? মোট আছে 6টা। তাহলে 6টার মধ্যে 2টা ইউজ হয়েছে, বাকি 4টা এই যে এখানে। তাহলে এগুলাই কি হিসাবে আছে? এগুলাই মুক্ত জোড় হিসাবে আছে, ঠিক আছে। তোমরা কয়েকটা যৌগের একদম ঠাড়া মুখস্থ রাখবা, বলতে গেলে অ্যামোনিয়া, পানি, এগুলার মুক্ত জোড় যাতে মুখের উপর থাকে। PCl3 ওরও এক জোড়া, হ্যাঁ, এগুলো যাতে একদম মনে থাকে সবার। তো যাই হোক, ওর দেখো বন্ধন জোড় 2টা, 2টা বন্ধন আছে, মুক্ত জোড়ও 2টা, তাহলে এটা। আর HCl এর কি হবে? HCl এর কিন্তু বন্ধন জোড় একটা আর মুক্ত জোড় মনে রাখবা, যে কোনো হ্যালোজেনের মুক্ত জোড় থাকে 3টা, মানে 3 জোড়া মুক্ত জোড় থাকে হ্যালোজেনের, ঠিক আছে। কি বলছি? হ্যালোজেনের 3 জোড়া মুক্ত জোড় থাকে, নাইট্রোজেনের 1 জোড়া থাকে, অক্সিজেনের 2 জোড়া থাকে। এগুলো মনে রাখলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। সালফার ডাইঅক্সাইড যৌগে কতটি বন্ধন জোড় ও মুক্ত জোড় ইলেকট্রন আছে? সালফার ডাইঅক্সাইড, দেখো তো বন্ধন জোড় মানে কি? বন্ধন জোড় মানে হলো, বন্ধন জোড় মানে হলো কতটা বন্ধন আছে, তার মানে বন্ধন জোড় আছে 4টা। এই যে বন্ধন জোড় আছে কয়টা? 4টা। আচ্ছা দেখি মুক্ত জোড় কত। কি বলছিলাম? অক্সিজেনের মুক্ত জোড় কয়টা? অক্সিজেনের মুক্ত জোড় থাকে অলওয়েজ 2টা করে, ঠিক আছে। আর এখানে সালফারের ক্ষেত্রে আমি যদি বলি, সালফারের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা? 6টা। ও কিন্তু 4টা বন্ধনে 4টা ইলেকট্রন দিয়ে দিছে, তাহলে ওর আর বাকি আছে 2টা ইলেকট্রন, তারা মিলে এক জোড়া তৈরি করবে। তাহলে মোট মুক্ত জোড় কয়টা হলো? মোট মুক্ত জোড় হলো কিন্তু 5টা। মোট মুক্ত জোড় কয়টা? 5টা, ঠিক আছে। পানি অণুতে কতটি মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে? পানিতে 2টা রয়েছে, এটা আমরা আগেই দেখছি। কোন যৌগে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বিদ্যমান? তোমাদের 9-10 কনসেপ্ট অনুসারে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল কোথায় থাকে? ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল থাকে সমযোজী যৌগে। তাহলে সমযোজী যে যৌগগুলো আছে, সেই সমযোজী যৌগে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল থাকবে। তোমাকে সমযোজী খুঁজে বের করতে হবে। এটা আয়নিক, এখানে ধাতু আছে, ধাতু আছে, ধাতু আছে, তাহলে সমযোজী একমাত্র হলো H2S, যেটা সমযোজী, ওর মধ্যে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল থাকবে। কোনটিতে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল সর্বনিম্ন? ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বলছি কি সমযোজিতে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল থাকে, তাহলে যেটা আয়নিক সেটাতে থাকে না, তাহলে যেটাতে থাকে না এটাতে আমি বলতে পারি যে সবচেয়ে কম ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল থাকে, সবচেয়ে কম থাকে। আচ্ছা সরি, তোমাদের আরেকটা কনসেপ্ট একটু দেখাই, যদিও এই কনসেপ্টটা আউট অফ দ্য সিলেবাস। ম্যাগনেসিয়াম ক্লোরাইড এখানে কেন না, ভ্যান ডার ওয়ালের আমাদের অ্যাকচুয়াল যে কনসেপ্টটা, যে ভ্যান ডার ওয়াল ফোর্স, তোমাদের 9-10 ভ্যান ডার ওয়াল ফোর্স অ্যাকচুয়ালি পুরোটা ভুল দেয়া আছে, কিন্তু এই ভুলের উপরই তোমাদেরকে শিখতে হবে। কারণ আমি এখন চাইলেই তোমাদেরকে 5 প্রকারের ভ্যান ডার ওয়াল বলে এই ক্লাসে এসে শিখাইতে পারি না। আমার ইচ্ছা আছে আমি এই অধ্যায়গুলোর উপর কিছু ডিটেলস প্লেলিস্ট বানাবো, সেখানে আমি এই ভুল জিনিসগুলোকে সঠিকভাবে শিখাবো। তবে সেটা তোমাদের এই বছর যারা পরীক্ষার্থী তাদের দিয়ে পসিবল হচ্ছে না। তো ভুল নিয়মটা আমি এতক্ষণ তোমাদেরকে বলে গেছি, যে ভ্যান ডার ওয়াল কোথায় থাকে। ভ্যান ডার ওয়াল শুধু সমযোজিতে থাকে, কিন্তু বাস্তবতা হলো ভ্যান ডার ওয়াল যে কোনো জায়গাতেই থাকতে পারে, সেটা ম্যাটার করে। এবং ভ্যান ডার ওয়াল ফোর্স সমানুপাতিক হলো আণবিক ভর। কিসের সমানুপাতিক? আণবিক ভর, অর্থাৎ যার আণবিক ভর বেশি তার ভ্যান ডার ওয়াল ফোর্স বেশি হবে, আর যার আণবিক ভর কম তার ভ্যান ডার ওয়াল ফোর্স কম হবে। এখন তোমাদের এই কনসেপ্টটা বইতে কোথাও নাই, এজন্য আমি প্রথমে ভাবছিলাম যে এটা স্কিপ করে যাই, কিন্তু এখন দেখলাম যে না, এটা স্কিপ করতে গেলে ওই যে ভুল নিয়মটা যে আয়নিকে থাকে না, এইটা দিতে গেলে তোমাদের আসলে টোটাল অ্যান্সারটা ভুল চলে আসে। সঠিক অ্যান্সার অক্সিজেন কেন হয়, তুমি এখানে আণবিক ভর হিসাব করো। পানির ভর 18, অক্সিজেনের ভর হলো 16, সালফারের ভর তো বুঝতেছই 32 × 8, অনেক বেশি হবে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড 24 যোগ, এটা হবে 71। তাহলে সবচেয়ে কম যার আণবিক ভর তার হলো ভ্যান ডার ওয়াল ফোর্স সবচেয়ে কম।
তবে এই প্রশ্নটা দিলে তোমাদের ব্যাচের ম্যাক্সিমাম স্টুডেন্টই ভুল করবে, কারণ এই টাইপের কনসেপ্ট তোমাদের বইতে নাই। ঠিক আছে, অনেকে আয়নিক বন্ধন দিয়ে এটা দাগাই দিবে। তো আয়নিক বন্ধন না, আমরা অ্যাকচুয়াল কনসেপ্টে গেলে এটার সঠিক অ্যান্সার আসবে অক্সিজেন। ঠিক আছে, এবার আসো আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য। মজার ব্যাপার হলো এই আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্যে তোমাদের বইতে একদমই গাঁজাখুরি কিছু ব্যাখ্যা দেয়া, ফাজানের নীতি ঠিকঠাকভাবে না পড়ায় এলোমেলোভাবে কোনটি দ্রবণীয় কোনটি অদ্রবণীয় এই সেই হ্যান ত্যান অনেকগুলো দিয়ে গেছে। তো এই ক্ষেত্রে দ্রবণীয়তার ব্যাপারে আমি তোমাদেরকে কিছু টিপস দিব। সেটা হলো দ্রবণীয়তার ব্যাপারে তুমি মনে রাখবা যে যৌগ পোলার সেটা দ্রবণীয়, যে যৌগ পোলার সেটা দ্রবণীয়। ঠিক আছে, আবার যে যৌগ আয়নিক সেটা দ্রবণীয়। যৌগটা আয়নিক হইলে দ্রবণীয়, পোলার হইলে দ্রবণীয়। তাহলে দ্রবণীয় কখন হয়? যখন কেউ আয়নিক যৌগ হয় এবং যখন কেউ পোলার যৌগ হয়, এই দুইটার ক্ষেত্রে তারা দ্রবণীয় হবে। এখন তাহলে খেয়াল করো, আমরা যদি দেখি যে কোনটি পানিতে দ্রবণীয়। প্রথম কথা ভাই, সরিষার তেল, তেলে জলে মিল খায় না। ন্যাপথালিন সমযোজী যৌগ, কেরোসিন এটা একটা সমযোজী যৌগ, জৈব যৌগ, এগুলো একটাও পানিতে মিলে না। কেরোসিন একটা তেল, মিলবে না। একমাত্র খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড হলো আমাদের পানিতে দ্রবণীয়। আমি ওষুধ খেয়ে তোমাদের ক্লাস রেকর্ড করতে দাঁড়াইছি, যত টাইম যাচ্ছে ওষুধের অ্যাকশন কমে যাচ্ছে আর আমার তত মাথা ধরে আসতেছে, সাথে জ্বর আসতেছে। ওকে, আমাদের ক্লাসটা আর হয়তো খুব বেশিক্ষণ লাগবে না। 90টা এমসিকিউ তো অলরেডি আমরা 65তে চলে আসছি। সো আর 25টা এমসিকিউ, 20-25 মিনিটে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তোমরা আমাদের সাথেই থাকো। এবার দেখো আমরা পরবর্তী এমসিকিউ দেখি। নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয়? নিচের কোনটি যখন পানিতে দ্রবীভূত হয়, এরকম কোশ্চেন আসলে আসলে আমাদেরকে দেখতে হবে কোন যৌগটা। এখানে সত্যি বলতে আমি যদি বলি, ফাজানের নীতি নামের একটা নীতি অ্যাপ্লাই করতে হয়, যেটা তোমাদের নাই। আর ফাজানের নীতি অ্যাপ্লাই করলে তখন আমরা দেখি যে যাদের মধ্যে চার্জের পরিমাণ বেশি, হ্যাঁ, যাদের মধ্যে চার্জ বেশি হইলে ওইগুলা দ্রবণীয় হয় না। চার্জ বেশি হলে কী হয় না? দ্রবণীয় হয় না। তো অ্যালুমিনিয়ামে দেখো চার্জ হলো 3+, লোহাতে চার্জ 2+, বেরিলিয়ামেও কিন্তু চার্জ 2+, একমাত্র লিথিয়ামে চার্জ 1। ঠিক আছে, সো এখানে আমরা বলতে পারি লিথিয়াম ক্লোরাইড হলো আমাদের দ্রবণীয়। অনেকগুলো ব্যতিক্রম এখানে আছে। সত্যি বলতে আমি দ্রাব্যতা নিয়ে 9-10-এ কথা বলতেই খুব একটা কমফোর্ট ফিল করি না, কিন্তু আমাদের বইগুলো এমন বাজেভাবে দ্রাব্যতাকে লিখে রাখছে, আবার আমাদের বোর্ড প্রশ্ন এমন বাজেভাবে আসে, এটা আমি তোমাদেরকে বলে বুঝাইতে পারবো। তোমরা ইন্টারমিডিয়েটে গিয়ে তোমাদের সাথে যখন আমার দেখা হবে, তোমাদেরকে আমি টোটাল জিনিসগুলো এক্সপ্লেন করব যে ফাজানের নীতি কত বড় একটা নীতি, প্লাস এর ভিতরে শুধু ফাজান দিয়েও তুমি চাইলে এক্সপ্লেন করতে পারবা না। দ্রবণীয়তাকে এক্সপ্লেন করার জন্য হাইড্রেশন এনথালপি এবং ল্যাটিস এনথালপি নামের আরও 2টা টপিক আমাদেরকে জানা লাগে, হাইড্রেশন এনথালপি এবং ল্যাটিস এনথালপি। কিন্তু দুঃখের ব্যাপার আমাদের বইতে এগুলো কিচ্ছু নেই, কিন্তু আমাদেরকে দিয়ে রাখছে। এই জন্য আমি তোমাদেরকে এগুলো এখন যা বুঝাচ্ছি খুব শর্টে জাস্ট একটা লজিক দিচ্ছি মনে রাখার, যে কয়েকটা এমসিকিউ দিচ্ছি এগুলো মনে রাখো। ঠিক আছে, ছোট্ট লজিক দিচ্ছি মনে রাখার, অ্যাকচুয়াল লজিকটা আমি দিতে পারতেছি না। ঠিক আছে, ওকে। এবার কি, নিচের কোন যৌগটি পানিতে অদ্রবণীয়? অদ্রবণীয় কারা? যারা সমযোজী তারা অদ্রবণীয়, এটা মনে রাখবা। সমযোজী হলে অদ্রবণীয়। এই যে কার্বন টেট্রাক্লোরাইড সমযোজী, তাইলে এটা অদ্রবণীয় হবে। এরপরে আসো, কোন যৌগটি পানিতে দ্রবীভূত হবে? দেখো এগুলো সব সমযোজী যৌগ, এইটা একমাত্র আয়নিক যৌগ, তার মানে এটা পানিতে দ্রবীভূত হবে। নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয়? এগেন আমাদেরকে দেখতে হবে যে এখানে আয়নিক আছে দুইটা, একটা হলো ক্যালসিয়াম, একটা হলো সত্যি কথা বলি, সিলভার ক্লোরাইড আছে না, সিলভার ক্লোরাইড পানিতে স্বল্প দ্রবণীয়। পানিতে কেমন? স্বল্প দ্রবণীয়, মানে অল্প পরিমাণে দ্রবীভূত হয়। সো তুমি ওকে অদ্রবণীয় বলতে পারবা না, ওকে তুমি দ্রবণীয় বলতে পারবা না। ঠিক আছে, সো এই জন্য আমরা সিলভার ক্লোরাইড যেহেতু স্বল্প দ্রবণীয়, ওকে আমরা অদ্রবণীয় লিস্টে তখন পাঠাই দিই। আর ক্যালসিয়াম ক্লোরাইড এটা যেহেতু আয়নিক যৌগ আছে, এটাকে তখন আমরা হলো দ্রবণীয় আকারে ধরে নেই। কিন্তু মনে রাখবা সিলভার ক্লোরাইড স্বল্প, খুবই অল্প দ্রবীভূত হয়। তাহলে সঠিক অ্যান্সার হলো আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড। এবার আসো, কোন যৌগটি পানিতে দ্রবণীয়? এগেন এখন তুমি দেখতে পাচ্ছ ভাই, আপনি বলছেন সমযোজী হইলে অদ্রবণীয়, সমযোজী দ্রবীভূত হবে না। তাহলে এখানে তো সবগুলাই সমযোজী, কিন্তু সমযোজীর মধ্যে তুমি দেখবা যে OH যাদের মধ্যে আছে, মানে যাদের মধ্যে অ্যালকোহল মূলক আছে, মনে রাখবা অ্যালকোহল পানিতে দ্রবণীয়। অ্যালকোহল মানে হলো মদ। তোমরা দেখছো না মুভিতে যে মদ পানিতে মিশিয়ে খায়,
তার মানে মদ পানিতে দ্রবণীয়, যেখানে OH দেখবে সেটা পানিতে দ্রবণীয়, কারণ এই OH-টা হলো পোলার। এই অ্যালকোহল কি, অ্যালকোহল হলো পোলার, অ্যালকোহল হলো পোলার, পোলার। ওকে, এবার আসো পোলার যৌগ কোনটি? পোলার যৌগ কোনটি? পানি একটি পোলার যৌগ, ছোটবেলা থেকে আমরা জানি। তোমরা একই সাথে এগুলো যে অপোলার সেই জিনিসটা মুখস্থ করে রাখো, ঠিক আছে? এগুলো যে অপোলার মুখস্থ করে, কেন অপোলার, কিভাবে অপোলার, এগুলো আসলে তোমাদেরকে ব্যাখ্যা করার মতো থিওরি তোমাদের বইতে নাই। এগুলো ব্যাখ্যা করার জন্য আমাদেরকে ফিজিক্সের কিছু কনসেপ্ট লাগে, দ্বিমেরু ভ্রামক হইতে শুরু করে, দ্যাট মিনস অ্যাকচুয়াল কনসেপ্ট তোমাদের 9-10-এ নাই। তোমাদের 9-10-এ তোমরা কয়েকটা যৌগকে মনে রাখার চেষ্টা করবা, এটা হলো বেস্ট ওয়ে। কারণ আর যে ওয়েগুলো আছে এগুলো সবই ভুয়া ওয়ে লেখা আছে তোমাদের বইতে, এবং ইন্টারমিডিয়েটের বইতেও এটা অনেকটাই ভুল। এটা আমরা ইন্টারমিডিয়েট যখন তোমরা উঠবা অ্যাকচুয়াল নিয়মগুলো তোমাদেরকে শেখানো হবে। আপাতত এটা মনে রাখো। এখন তোমরা বলতে পারো ভাই আপনি তো জাফর ইকবাল স্যারের মতো বলতেছেন যে পরবর্তী শ্রেণীতে জানতে পারবে, এটা ট্রুথ। যদি এটা তোমাদের আমি একাডেমিক ক্লাস নিতাম, হ্যাঁ, যারা আমার একাডেমিক ক্লাস করছো, যারা আমাদের ফার্স্ট টিউটোরিয়ালের ইয়েতে ছিল, যে ফাইনাল রিভিশন কোর্স, ওইটা রিভিশন কোর্স হওয়ার পরেও আমি ওইখানে যেটা করছি, আমি হলো ওইখানে অ্যাকচুয়াল জিনিসগুলো ডিটেলসে পড়ানোর চেষ্টা করছি। আর এটা যেহেতু ওয়ান শট MCQ, সো এখানে আমি চাইলেও ওই রুলসগুলো ধরে ধরে শেখানোর মতো অবস্থা তোমাদেরও এখন নাই, আমারও নাই। কারণ হলো তোমাদেরকে এখন পরীক্ষার আগের মোমেন্ট, এই মোমেন্টে এসে আমি নতুন রুলস শিখে তোমাদেরকে ওইটা শেখানো তোমাদের জন্য বার্ডেন হবে। এই কারণে যে শর্টকাটগুলো বলতেছে এগুলো মনে রাখবে, যে পানি একটি পোলার যৌগ, বাকি এখানে যা আছে সবগুলো অপোলার, ঠিক আছে? এরপর আসো আমাদেরকে বলছে নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহী? বিদ্যুৎ পরিবাহী কারা? আয়নিক যৌগগুলা, মনে রাখবা আয়নিক যৌগ। শুধু আয়নিক হইলেই হবে না, সেটা কি হইতে হবে? তরল বা জলীয় হইতে হবে, তরল বা জলীয়। যেমন দেখো আমাদের এটা আয়নিক যৌগ, কিন্তু এটা সলিড, সলিড থাকার কারণে হবে না, এটাও সলিড। কঠিন অবস্থায় আয়নিক যৌগ তড়িৎ পরিবহন করে না। এই যে এটা তরল অবস্থায় সেটা করবে, তুমি বলতে ভাই এটাও তো তরল, কিন্তু ভাই এটা কি আয়নিক? এটা তো সমযোজী যৌগ, সব অধাতু সমযোজী যৌগ, ঠিক আছে? এবার আসো কোনটি জলীয় দ্রবণ তড়িৎ পরিবাহী? চিনি, গ্লুকোজ, ইউরিয়া, এগুলো সব আয়নিক যৌগ। তুতে, তুতে হলো একটা সমযোজী, সরি, এই তিনটা হলো সমযোজী যৌগ, আর এটা হলো একমাত্র আয়নিক যৌগ তুতে। কপার সালফেট ইন্টু 5 অণু পানি। তো এই যে কপার সালফেট, এটার মধ্যে ধাতু আছে, অধাতু পার্ট আছে, তো এটা আমাদের তড়িৎ পরিবাহী। নিচের কোনটি বিদ্যুৎ অপরিবাহী? বিদ্যুৎ অপরিবাহী হলো আমাদের কোনটা? লোহার টুকরা বিদ্যুৎ পরিবাহী। এটা যেহেতু একটা পোলার যৌগ, এটা পোলার যৌগগুলো বিদ্যুৎ পরিবাহী হয়। সোডিয়াম ক্লোরাইড দ্রবণ পরিবাহী। কঠিন ক্যালসিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায় ধাতু আয়নিক যৌগ কি করে না? তড়িৎ পরিবহন করে না, তার মানে এটা অপরিবাহী। কোনটির জলীয় দ্রবণ বিদ্যুৎ অপরিবাহী? অ্যাগেন সেম থিং, অপরিবাহী কোনটির জলীয় দ্রবণ হবে? এই যে ভাইয়া দেখো, এটা একটা সমযোজী যৌগ, সো এটা কি? এটা হবে অপরিবাহী। তুমি বলতে পারো ভাই সালফিউরিক অ্যাসিড তো সমযোজী, কিন্তু সালফিউরিক অ্যাসিড কিন্তু পোলার। মনে রাখবা পোলার যৌগ কি? বিদ্যুৎ পরিবাহী, এবং তারা পানিতে দ্রবণীয়, ঠিক আছে? আচ্ছা, আমি অলরেডি আমরা কত 75 পর্যন্ত MCQ সলভ করছি, আর 15টা MCQ আছে। এগুলো হলো বহুপদী সমাপ্তি সূচক MCQ এবং অভিন্ন তথ্যভিত্তিক। সত্যি বলতে এগুলোতে নতুন কোনো কনসেপ্ট নাই, সিমিলার কনসেপ্ট, শুধু ঘুরাই পেঁচাই প্রশ্নগুলো দেয়া। আমার আসলে প্রচণ্ড খারাপ লাগছে, আমি এগুলো তোমাদের হোমওয়ার্কের জন্য রেখে দেই। আমি যে কথাগুলো বলছিলাম এগুলোর উপর বেস করে তোমরা দিতে পারবা। শুধু এটা বলে দিই যে HF, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড কিন্তু একটি পোলার যৌগ। কেন পোলার? ওই যে বললাম না, এখন এটা আসলে ব্যাখ্যা করা আমাদের জন্য টাফ। শুধু এটা মনে রাখতে পারো যে হাইড্রোজেন আর ফ্লোরিনের মধ্যে, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 4, হাইড্রোজেনের 2.1, ইলেকট্রনগুলো ফ্লোরিনের কাছে চলে যাবে, তাই ফ্লোরিন একটি পোলার যৌগ, ঠিক আছে? ওকে, তারপরে এটা 2-এর নিয়ম মেনে চলে। এটা 2-এর নিয়ম, 2-এর নিয়ম আল্লাহর দুনিয়া সবাই মানে, ঠিক আছে? তবে এটা মেনলি অষ্টক পূরণ করছে, 2-এর নিয়ম পূরণ করছে, ঠিক আছে? পানিতে কি দ্রবণীয়, পোলার যৌগ পানিতে দ্রবণীয়, তাহলে অ্যান্সার হবে কি 1, 2, 3। এরকম আমাদের যে MCQগুলো আছে, এই যে PCL 5টা নিয়ে আমরা আলোচনা করছি, এগুলো তোমরা নিজেরা একটু কাইন্ডলি প্র্যাকটিস করো। আমার প্রচণ্ড খারাপ লাগছে, আমি সরি, আমি শেষ করতে পারতেছি না। আজকের ক্লাসে পর্যন্তই। তোমরা তো স্লাইড পেয়ে যাবা, সেই স্লাইডে MCQগুলো দেখে নিও। কারো যদি একান্ত কোনো প্রবলেম থাকে কোনো MCQ বুঝতে, তোমরা আমাদের ফার্স্ট টিউটোরিয়াল ফেসবুক যে গ্রুপটা আছে ওই গ্রুপে পোস্ট করবা, অথবা আমাকে তো চেনোই, আমার নাম ইমাম রেজা আলী মুজাহিদ, আমার ফেসবুক আইডিতেও নক করতে পারো।
সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাসে পর্যন্ত। তোমাদের সাথে দেখা হবে ইন্টারমিডিয়েটের ক্লাসে। আসলে 9-10 ক্লাসে চাইলে অনেক কিছু পড়াইতে পারি না, অনেক বাধা বন্ধকতা থাকে। ইন্টারমিডিয়েটে আমাদের সেই ফ্রিডমটা আছে, আমরা একাডেমিক অ্যাডমিশন একসাথেই যেহেতু পড়ি, সো আমাদের ক্লাসগুলো তখন অনেক মজার হয়, অনেক জমে। দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।